তাহলে আমাদের আগের দিন এটা হয়েছিল না, তোমার মোটামুটি মাসেলের একটা স্ট্রাকচার হয়েছিল, এ ব্যান্ড আই ব্যান্ড, এগুলো জিনিসগুলো হয়েছিল, তাই তো? আজকে দেখো, আমরা মাসেলের মধ্যে কি কি প্রোটিন থাকে, আর এই মাসেলের প্রোটিনটা কিভাবে কন্ট্রাক্ট হয় সেইটা আমরা দেখব। তাহলে দেখো, এখানে মাসেলের মধ্যে দুই রকমের প্রোটিন পাওয়া যায়। একটা প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিন যেটা আমরা দেখেছিলাম লাইট ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়, লাইট ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা হচ্ছে মায়োসিন। মায়োসিন যেটা হচ্ছে ডার্ক ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়, বা এ ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায়, হ্যাঁ কি না? তারপরে এটাও ছিল যে অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট, পাতলা হয়। আর মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট, যেটা একটু মোটা হয়, হ্যাঁ কি না? এবার অ্যাক্টিনের মধ্যে তিনটা প্রোটিন থাকে। একটা হচ্ছে এফ অ্যাক্টিন, বুঝতে পারছো? এই গোল গোল পুঁথির মতো যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে এফ অ্যাক্টিন। তারপরে একটা রশ্মির মতো দেখা যাচ্ছে, সেটার নাম ট্রোপোমায়োসিন। আর ট্রোপোমায়োসিনের গায়ে জায়গায় জায়গায় লেগে আছে তিনটা ছোট ছোট প্রোটিন, যেটাকে বলা হয় ট্রোপোনিন। বুঝে গেছো তো? আর এফ অ্যাক্টিনের এক একটা গোল, এক একটা ইউনিট যেটা, এটাকে বলে জি অ্যাক্টিন। এটার নাম হচ্ছে জি অ্যাক্টিন। তাহলে একটা জি অ্যাক্টিন, একটা জি অ্যাক্টিন, একটা জি অ্যাক্টিন, একটা জি অ্যাক্টিন, এরকম এক একটা জি অ্যাক্টিনের মনোমার, একটা ইউনিটকে বলে মনোমার। মনোমার দিয়ে এফ অ্যাক্টিন পলিমার তৈরি হয়। এফ অ্যাক্টিন পলিমার তৈরি হয়, এইটুকুনি বুঝলা কিনা বলো? এই যে জি অ্যাক্টিন এক একটা মনোমার পর 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 লেগে চেন করে এরকম একটা এফ অ্যাক্টিনের পলিমার বানাচ্ছে। আর এফ অ্যাক্টিন হচ্ছে পলিমার, জি অ্যাক্টিন হচ্ছে মনোমার। আর তার সাথেও আর একটা রশ্মির মতো আর একটা প্রোটিন লেগে থাকে, যেটার নাম হচ্ছে ট্রোপোমায়োসিন। আর ট্রোপোমায়োসিনের গায়ে জায়গায় জায়গায় এরকম তিনটা ছোট ছোট প্রোটিন লেগে থাকে, যেগুলোর নাম হচ্ছে ট্রোপোনিন। ঠিক আছে? তো দেখো, এটাই তোমার অ্যাক্টিনটা মার্ক করো। অ্যাক্টিন মার্ক করো হচ্ছে এখান থেকে এই ফার্স্ট প্যারাগ্রাফটা, যে ইট অ্যাক্টিন ফিলামেন্ট ইজ মেড আপ অফ টু এফ অ্যাক্টিনস। দুইটা থাকে, এফ অ্যাক্টিন দুইটা থাকে। তারপরের লাইনে কি লেখা আছে, যে ইফ এ ইচ এফ অ্যাক্টিন ইজ এ পলিমার, কিন্তু সেটা আবার তৈরি হচ্ছে মনোমেরিক জি, মানে গ্লোবিউলার অ্যাক্টিন দিয়ে। ঠিক আছে? জি অ্যাক্টিন হচ্ছে মনোমার, এফ অ্যাক্টিন হচ্ছে পলিমার। তারপরেও এই যে দেখো, টু ফিলামেন্টস অ্যানাদার প্রোটিন, যেটার নাম ট্রোপোমায়োসিন, ওটাও আবার লেগে থাকে এফ অ্যাক্টিনের সাথে। দেখো লেখা আছে অলসো রানস ক্লোজ টু দ্য এফ অ্যাক্টিনস থ্রু আউট ইটস লেন্থ। আর ট্রোপোমায়োসিনের উপরে আবার দেখো লেখা আছে প্রোপোনিন ডিস্ট্রিবিউটেড অ্যাট এ রেগুলার ইন্টারভ্যাল, মানে একটু গ্যাপে গ্যাপে আবার ট্রোপোনিন বলে আর একটা প্রোটিন লেগে থাকে ট্রোপোমায়োসিনের গায়ে। তারপরে দেখো, লাস্টের লাইনটাতে একটা জিনিস বলেছে। লাস্টের লাইনটাতে একটা জিনিস বলেছে, যে এখন ট্রোপোমায়োসিনটা এমন ভাবে থাকে, এটা তো ট্রোপোমায়োসিন, এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। আর ট্রোপোমায়োসিনের গায়ে লেগে আছে ট্রোপোনিন, এটা হচ্ছে ট্রোপোনিন, এটা হচ্ছে ট্রোপোনিন। এমন ভাবে ট্রোপোনিন, ট্রোপোনিন, এমন ভাবে ট্রোপোনিনটা ট্রোপোমায়োসিন তোমার এফ অ্যাক্টিনের সাথে, এই যে এটা তো এফ অ্যাক্টিন, এফ অ্যাক্টিনের সাথে এমন ভাবে লেগে থাকে যে এফ অ্যাক্টিনের সাথে, এই যে দেখো মায়োসিনের মাথাটা বাইন্ড হওয়ার জায়গাটা বন্ধ করে রাখে। মানে ভাবো, এইটা হচ্ছে এফ অ্যাক্টিন, ভাবো এটা হচ্ছে এফ অ্যাক্টিন, এই যে এটা, হ্যাঁ। এবার এই এফ অ্যাক্টিনের সাথে এই যে দেখো ট্রোপোমায়োসিন এমন ভাবে লেগে আছে, এই যে ট্রোপোমায়োসিনটা এমন ভাবে লেগে আছে, ভাবো এটা হচ্ছে ট্রোপোনিন। এই যে তিনটা দিয়ে এটা, এটা হলো ট্রোপোনিন।
এমন ভাবে লেগে থাকে যে যেই জায়গাটায় এই যে মায়োসিনের কি বললাম, এইটা কি বললাম মায়োসিনের, এটা কি বললাম বলো, হেড, হ্যাঁ কি না? মায়োসিনের হেডটা অ্যাকচুয়ালি অ্যাক্টিনের সাথে লাগার কথা, কিন্তু এই ট্রোপোমায়োসিন, এই যে ট্রোপোমায়োসিনটা অ্যাক্টিনকে এমন ভাবে মাস্কিং করে রাখে নর্মাল টাইমে, যে তখন মায়োসিনের মাথাটা এরকম ভাবে লাগে না, লাগতে পারে না। কিন্তু যখন তোমার মাসেল কন্ট্রাক্ট হবে, তখন কি হয়, এই ট্রোপোনিন, এই ট্রোপোনিন, এই যে দেখো ট্রোপোনিন ট্রোপোমায়োসিনকে সরায় দেয়। যখন মাসেল কন্ট্রাক্ট হয় এমন ভাবে সরায় দেয়, এই যে দেখো এমন ভাবে সরায় দেয়, এমন ভাবে সদা, আগে তো এই জায়গাটাই ছিল নাকি না, এমন ভাবে সরিয়ে দেবে যে এরকম আগে নিচের দিকে ছিল, যে মায়ো অ্যাক্টিনের এই যে জি অ্যাক্টিনের এই জায়গাগুলো, বাইন্ড করার জায়গাগুলো তখন খুলে যায়, তখন মায়োসিনের মাথাটা এই জায়গাটায় লেগে যায়। কথাটা বুঝলা? মায়োসিনের হেডটা তখন ওই জায়গাটায় লেগে যায়, যে মায়োসিনের হেডটা তখন ওই জায়গাটায় লেগে যায়। কিন্তু আমি কি বললাম, নর্মাল স্টেটে ট্রোপোমায়োসিনটা অ্যাক্টিনকে এইভাবে মাস্কিং করে রাখে। কি করে রাখে বলো, রিপ্লাই করো। মাস্কিং করে রাখে, এরকম ভাবে মাস্কিং করে রাখে ইয়ের সময়, মানে যখন কন্ট্রাক্ট হচ্ছে না তখন। তাই দেখো লাস্ট লাইনে লেখা আছে যে ইন দ্য রেস্টিং স্টেট, মানে যখন কন্ট্রাক্ট হচ্ছে না, ইন দ্য রেস্টিং স্টেট সাব ইউনিট অফ ট্রোপোনিন মাস্কস দ্য অ্যাক্টিভ বাইন্ডিং সাইট ফর মায়োসিন, মানে মায়োসিন যেই জায়গাটায় বাইন্ড করবে সেই জায়গাটাকে মাস্কিং করে রাখে অন দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। কথাটা কি বুঝলা কিনা বলো? এটা আমি একটা ভিডিও দেখাবো, ওই ভিডিওটাতে একটু সব ক্লিয়ার হয়ে যাবে। হয়ে গেল? আচ্ছা, এইবার চলে আসা হচ্ছে মায়োসিন। এইবার চলে আসা হচ্ছে মায়োসিন। মায়োসিন, তো মায়োসিনও হচ্ছে একটা পলিমার। মায়োসিনও হচ্ছে একটা পলিমার। মায়োসিনের এক একটা ইউনিটকে বলে মেরোমায়োসিন। মায়োসিনের এক একটা ইউনিটকে বলে মেরোমায়োসিন। সবাই রিপ্লাই করবা, মেরোমায়োসিন। তাহলে এই ক্ষেত্রে মেরোমায়োসিন হচ্ছে মনোমার। মেরোমায়োসিন হচ্ছে মনোমার, দেখো নিচেও লেখা আছে মেরোমায়োসিন, তোমার হচ্ছে মায়োসিন মনোমার মেরোমায়োসিন বলে। এই তাহলে কটা মেরোমায়োসিন আছে? একটা, দুইটা, নাকি না? তো আরো অনেক থাকে, এখানে দুটাই দেখাইছে। তাহলে এক একটা মায়োসিন হয়ে গেল তাহলে তোমার পলিমার। মায়োসিন হয়ে গেল পলিমার। মায়োসিন পলিমারের এক একটা ইউনিটকে বলে উম, মেরোমায়োসিন, যেটা হচ্ছে কিনা একটা মনোমার। এই মেরোমায়োসিনের আমরা তিনটা পার্ট দেখতে পাই। মেরোমায়োসিনের তিনটা পার্ট দেখতে পাই। একটা পার্ট দেখতে পাই হেড, ঠিক আছে? একটা পার্ট দেখতে পাই হচ্ছে এই যে এইটুকুনি পার্ট, এইটার নাম হচ্ছে তোমার নেক। এইটার নাম কি বললাম? নেক। আর বাকি যে পার্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেইল। তিনটা পার্ট দেখা যাচ্ছে কিন্তু, আর বইতেও এইভাবেই লেখা আছে। প্রথমে হচ্ছে হেড, তারপরে নেক, তারপরে হচ্ছে টেইল। আর এই যে দেখো, তোমার এইভাবে মনে করো টেইল আসছে, এইভাবে হচ্ছে নেক আছে, নেক থেকে এরকম হেডটা বের হয়ে যাচ্ছে, একটা অ্যাঙ্গেলে বের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরে আবার মনে করো এরকম একটা টেইল, আবার নেক, আবার এরকম হেড, আবার মনে করো এই দিক থেকে টেইল, আবার নেক, আবার হেড, আবার এই দিক থেকে টেইল, আবার নেক, আবার হেড। এরকম করে একটু পর পর কি হয় যে টেইল থেকে নেক হয়ে হেডটা একটা অ্যাঙ্গেলে এরকম ভাবে থাকে, একটা অ্যাঙ্গেলে থাকে। কথাটা বুঝতে পারলে তো? এইবার তাই তাই দেখো এখানেও তাই লেখা আছে যে ইচ মায়োসিন মানে থিক ফিলামেন্ট, ইচ মায়োসিন মানে থিক ফিলামেন্ট ইজ অলসো এ পলিমেরিক প্রোটিন। আর এর এক একটা মনোমারকে কি বলে, মনোমেরিক প্রোটিনকে কি বলে, মেরোমায়োসিন। মেরোমায়োসিন হচ্ছে এক একটা থিক ফিলামেন্ট। এবার ইচ মেরোমায়োসিনের এখানে দুটা পার্ট বলেছে, কিন্তু মানে লেখা আছে দুটা পার্ট, কিন্তু পরে আবার তিনটা লেখা আছে। টু ইম্পর্টেন্ট পার্টস, একটা হচ্ছে গ্লোবিউলার হেড উইথ এ শর্ট আর্ম অ্যান্ড এ টেইল। ওটা নেক আমি ভুল বলেছি, ওটার নাম হচ্ছে শর্ট আর্ম।
এটা নেক না, এটার নাম হবে শর্ট আর্ম। এটার নাম হবে হচ্ছে শর্ট আর্ম। ঠিক আছে, তাহলে হেড, শর্ট আর্ম আর একটা টেইল। যদিও হেড আর শর্ট আর্মকে একসাথে করে দিয়েছে, দেখো, হেড আর শর্ট আর্মকে একসাথে করে দিয়েছে আর টেইলকে আলাদা করেছে। তাই এখানে দুটো ইম্পর্টেন্ট, দুটো পার্ট লেখা আছে, কিন্তু বোঝার জন্য তোমরা তিনটা পার্টে ডিভাইড করো। হেডকে আলাদা ভাবে ভাববা, শর্ট আর্মকে আলাদা করে ভাববা, টেইলকে আলাদা করে ভাববা। এবার হেড, দেখো হেডটার সাইজটা অনেকটা বড়, একই না? দেখো তো হেডের সাইজটা অনেক বড়, তাই হেডকে বলে হেভি মেরোমায়োসিন। ফরমার মানে সামনে, মানে আগে কোনটা আছে, আগে আছে হচ্ছে হেড, তাই ফরমার ইজ কল্ড হেভি মেরোমায়োসিন, যেটার নাম শর্টে HMM। আর ল্যাটার, ল্যাটার মানে পরে কি আছে, টেইল। টেইল হচ্ছে লাইট মেরোমায়োসিন, যেহেতু যেহেতু ওটা একটু ছোট, তাই ওটা লাইট মেরোমায়োসিন, LMM। আর কি বললাম একটু পর পর, এই যে দেখো লেখা আছে দ্য HMM। HMM মানে কি, হেড। হেড and short arm projects outward at regular distance, মানে এই যে দেখো, টেইল থেকে শর্ট আর্ম হেড, আবার টেইল থেকে শর্ট আর্ম হেড, এরকম প্রজেক্টস আউটওয়ার্ড। কথাটার মানে বুঝলা? প্রজেক্টস আউটওয়ার্ড মানে বাইরের দিকে, একটু পর, রেগুলার ডিস্টেন্স মানে কি একটু পর পরই বাইরের দিকে এরকম এই যে দেখো, অ্যান্ড অ্যাঙ্গেল ফর্ম ইচ আদার, মানে একটা অ্যাঙ্গেল করে, এই যে এরকম টেইল আসলো, একটা অ্যাঙ্গেল করে শর্ট আর্ম বেরোলো, এরকম হেড at a angle from each other from the surface of polymeric myosin, মানে মায়োসিনের একটু পরপরই হেড গুলো বের হয়ে থাকে একটা অ্যাঙ্গেলে, যেটাকে বলা হয় কিনা একটা ক্রস আর্ম। যেটাকে কি বলা হয়, এই যে এইটুকুনি পোর্শনকে একটা ক্রস আর্ম বলে, আবার এইটুকুনি পোর্শনকে একটা ক্রস আর্ম বলে, আবার এইটুকুনি পোর্শনকে একটা ক্রস আর্ম বলে। হ্যাঁ, তো এইখানেও কিন্তু ক্রস আর্ম কিন্তু ছবির মধ্যেও দেওয়া আছে, দেখো ক্রস আর্ম কোনটুকুনি, হেড আর শর্ট নেক নিয়ে যেইটুকুনি পোর্শন, সেটা হচ্ছে ক্রস আর্ম। তাহলে ক্রস আর্মটা টেইল থেকে একটু অ্যাঙ্গেলে প্রজেক্টস আউটওয়ার্ড, বাইরের দিকে একটু বের হয়ে থাকে, একটু একটু দূর দূরে। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, এই হেডের মধ্যে দুইটা জায়গা আছে। একটা হচ্ছে অ্যাক্টিনের সাথে লাগার জায়গা, এই যে এই জায়গাটা যেটা আমি কালো করছি, যেটা সেটা হচ্ছে অ্যাক্টিনের সাথে লাগার জায়গা, তাই লেখা আছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। মানে এই হেডের এই পোর্শনটা, হেডের এই পোর্শনটা অ্যাক্টিনের সাথে লাগবে, হেডের এই পোর্শনটা অ্যাক্টিনের সাথে লাগবে, কথাটা বুঝলাম? এই যে অ্যাক্টিনের সাথে লাগবে যেই জায়গাটা, সেটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট এইটা। আবার হেডের একটা জায়গাটাতে এটিপি লাগারও জায়গা আছে, এখন যে জায়গাটা কালো করছি সেটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, এই জায়গাটাতে আবার এটিপি লাগতে পারে। এই জায়গাটার নাম কি, এটিপি বাইন্ডিং সাইট। বুঝতে পারলা? আর ওই এটিপি দিয়ে মাসেলকে আমরা কন্ট্রাক্ট করব। তাই দেখো এই যে লাস্টের এই পাঠ্যগুলিতে কি লেখা আছে, যে the globular head is an active ATPase, মানে ও এটিপির সাথে বাইন্ড হতে পারে, ATPase enzyme, and has binding site for ATP and active site for actin। অ্যাক্টিনের সাথেও লাগতে পারে, আবার এটিপির সাথেও লাগতে পারে। এইটুকুনি বুঝলা কিনা বলো? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এবার চলে আসো কিভাবে আমাদের মাসেলটা কন্ট্রাক্ট হয়, মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশনের মেকানিজমকে বলে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। কি বলে? স্লাইডিং ফিলামেন্ট থিওরি। কেন বলে স্যার? কারণ মানে অ্যাক্টিন মানে লাইট, লাইট ফিলামেন্ট গুলো থিক ফিলামেন্টের উপরে স্লাইড করে, ভাবো এটা হচ্ছে একটা অ্যাক্টিন ফিলামেন্ট, গ্রিন কালারের, এটা ভাবো অ্যাক্টিন ফিলামেন্ট। আর এইটা ভাবো হচ্ছে মায়োসিন, ব্ল্যাক কালারেরটা ভাবো হচ্ছে মায়োসিন। আবার তাহলে এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় আছে জেড লাইন, হ্যাঁ কি না? এইদিকেও জেড লাইন, এইদিকেও জেড লাইন, বুঝতে পারলো কি না? আবার এইদিকেও আছে হচ্ছে তোমার অ্যাক্টিন ফিলামেন্ট, এইদিকেও আবার আছে অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে এখান থেকে এইটুকুনি হয়ে গেল আই ব্যান্ড, হ্যাঁ কি না? যেখান থেকে তোমার হচ্ছে মায়োসিন শুরু হচ্ছে, মানে এখান থেকে এত অবধি হয়ে গেল এ ব্যান্ড, ইয়েস অর নো? আবার এইখানে চলে আসলো আবার আর একটা জেড লাইন, মাঝখানের এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলে এইচ জোন, হ্যাঁ কি না?
গ্যাপটার নাম হচ্ছে, দাঁড়াও, গ্যাপটা এরকম ভাবে দেওয়া যাবে না। গ্যাপটার নাম হচ্ছে এইট জোন, এইটুকুনি গ্যাপের নাম। মাঝখানে আবার আছে একটা এম লাইন, মাঝখানে আবার একটা কি আছে, এম লাইন। তো এবার দেখো জিনিসটা বোঝো একটু, শর্টে আগে বোঝো। শর্টে বোঝো হচ্ছে মায়োসিনের থেকে এরকম হেড বেরিয়ে আছে না, এই যে এরকম হেড বেরিয়ে আছে, যে এই যে এরকম হেড বেরিয়ে আছে, এই হেড গুলো অ্যাক্টিনের সাথে লেগে যাবে, এটিপি কে ইউজ করে অ্যাক্টিনের সাথে লাগবে। এইটুকুনি বুঝলা কি না বলো? অ্যাক্টিনের সাথে লাগবে, পরে আবার ভালো করে বুঝাচ্ছি। আগে বোঝো, অ্যাক্টিনের সাথে হেড গুলো লেগে গেল, লেগে গেলে, লেগে যাওয়ার পরে এটিপির এনার্জি দিয়ে কি হবে, এইদিকে দেখো, হেড গুলো এরকম ভিতরের দিকে আসবে। হেড গুলো কোন দিকে আসবে? ভিতরের দিকে এরকম আসবে। ভিতরের দিকে যদি আসে, তাহলে এই যে তোমার অ্যাক্টিন গুলো, মানে এই জোনটা ছোট হয়ে যাবে, কথাটা বুঝলা? এই জোনটা ছোট হয়ে যাবে, এই যে জেড লাইন আর এই যে জেড লাইন, এই জেড লাইন গুলো কাছাকাছি চলে আসবে। এই যে এটাও হবো জেড লাইন, এটাও হবো জেড লাইন। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, জেড লাইন, এই জেড লাইনটা আর একটু কাছে করে দিই। এই দুটা জেড লাইন কাছাকাছি চলে আসবে যদি ভিতরের দিকে আসে। এটা আর একটা জেড লাইন। আর এই দিকে হচ্ছে তোমার অ্যাক্টিন গুলো, দেখো এইরকম কাছাকাছি চলে আসবে, এই যে অ্যাক্টিন গুলো কাছাকাছি চলে আসছে। আর এইটা হচ্ছে মায়োসিন। তার মানে দেখো এখন এই জোনটা দেখো এখানে ছোট হয়ে গেল, হ্যাঁ কি না? আগে এই জোনটা এতটা ছিল, আগে এই জোনটা এতটা ছিল, এখন এই জোনের ডিস্টেন্সটা কমে গেল, মানে এই যে ভিতরের দিকে চলে আসলো, এরকম করে। আরো ভালো বুঝি আবার, এইটুকুনি বুঝতে পারলাম না বলো, স্লাইড করছে অ্যাক্টিনের ফিলামেন্ট গুলো মায়োসিনের উপরে স্লাইড করছে, সেই জন্য এটাকে বলে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। তো যখন স্লাইডিং ফিলামেন্ট থিওরি অনুযায়ী কি হচ্ছে তোমার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন একটা সিগন্যাল আসে, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখনই একটা কি বলতো সিগন্যাল যখন সেন্ড, মানে সিগন্যাল যখন আসে, তো ভাবো এটা হচ্ছে, এটা ভাবো তোমার ব্রেন, তাই কি না? তাহলে ব্রেন এখান থেকে মনে করো নিউরন, নিউরন দিয়ে, এই নিউরনের লাস্টে এইদিকে আছে, এরকম করে ভাবো এটা হচ্ছে তোমার মাসল, এটা ভাবো হচ্ছে তোমার মাসল। আমাদের স্কেলিটাল মাসল সিলিন্ড্রিক্যাল হয় কিনা, হ্যাঁ কি না? আর স্কেলিটাল মাসলের মেমব্রেনটাকে কি বলে, লেমা, সার্কোলেমা। তো মনে করো ব্রেন থেকে একটা সিগন্যাল মনে করো আসলো, এইদিকে আসছে, মানে অ্যাকশন পোটেনশিয়াল আসছে, আসলেই তোমার হচ্ছে একটা নিউরন, মানে লাস্ট নিউরন আর মাসলের এই যে জাংশনটা, লাস্ট নিউরন আর মাসলের এই জাংশনটাকে কি বলে বলো তো? নিউরো মাস্কুলার জাংশন। সরি, লাস্টের এই পোর্শনটার নাম হচ্ছে নিউরো মাস্কুলার জাংশন, নিউরো মাস্কুলার জাংশন। তো এই নিউরো মাস্কুলার জাংশনে এই তোমার নিউরনের লাস্টে নিউরো ট্রান্সমিটার থাকে, মনে আছে? নিউরো ট্রান্সমিটার এই যে দেখো সিক্রিট হলো, এই যে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়ে মাসেলের মেমব্রেনের সাথে লেগে গেল। তাহলে এখন অ্যাকশন পোটেনশিয়ালটা মাসেলের মেমব্রেন বরাবর ছড়িয়ে যাবে, হ্যাঁ কি না বলো? এটা যদি ছোট মনে হয় তাহলে একটু বড় করে ড্র করি। ভাবো এটা হচ্ছে ব্রেইন, ব্রেইন থেকে নার্ভ ইম্পালস আসলো, নিউরন দিয়ে নার্ভ ইম্পালস আসলো। এবার নার্ভ ইম্পালস, নিউরনের লাস্টের দিকে এরকম সাইন্যাপটিক নবের মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, এই নিউরো ট্রান্সমিটার গুলো সিক্রিট হলো, নিউরো ট্রান্সমিটার গুলো সিক্রিট হচ্ছে ভাবো, ভেবে মাসেলের সাথে ওই নিউরো ট্রান্সমিটার গুলো লেগে গেল। তাহলে এখন মাসেলের সার্কোলেমা বরাবর এখন অ্যাকশন পোটেনশিয়ালটা চালু হয়ে যাবে, কথাটা বুঝলা? সেম অ্যাকশন পোটেনশিয়াল যেভাবে নিউরনের একজনের মধ্যে হয়, ওই রকম অ্যাকশন পোটেনশিয়াল নিউরন তোমার মাসেলের মেমব্রেন বরাবর ছড়িয়ে যাবে। তখনই মাসেলটা কন্ট্রাক্ট করতে শুরু করবে, কিভাবে কন্ট্রাক্ট করবে ওটা শিখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো সুজিত, এই যে দেখো এখানে লেখা আছে যে মোটর নিউরন, কোন নিউরন দিয়ে আসে? মোটর নিউরন দিয়ে আসে। মোটর নিউরন along with the muscle fiber connected to its constitute এক মোটর ইউনিট, মানে নিউরন, এই যে এই নিউরন আর মাসেলটাকে একসাথে বলে মোটর ইউনিট। আর এদের জাংশনটাকে বলা হয় নিউরোমাস্কুলার জাংশন।
তাই কি না? তার জাংশনটাকে কি বলে? নিউরোমাস্কুলার জাংশন। এটার আর একটা নাম আছে মোটর এন্ড প্লেট। মোটর এন্ড প্লেট। তো কি হচ্ছে, যে জাংশন বিটুইন মোটর নিউরন এন্ড দ্য সার্কুলেমা অফ দ্য মাসেল। মোটর নিউরন আর মাসেলের সেল মেমব্রেনকে কি বলে? সার্কুলেমা। এদের মাঝখানের জাংশনকে কি বলা হয়? নিউরো মাস্কুলার জাংশন অর মোটর এন্ড প্লেট। তারপরে দেখো, এই নিউরাল সিগন্যাল রিচিং দিস জাংশন, যখনই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একটা নিউরাল সিগন্যাল আসবে, তখনই ওখান থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে। নিউরন থেকে, নিউরনের লাস্টের দিক থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে। নিউরো ট্রান্সমিটারটার নাম কি? অ্যাসিটাইলকোলিন। ওই অ্যাসিটাইলকোলিনটা গোটা এই যে দেখো সার্কোলেমা বরাবর ছড়িয়ে যাবে। তখন সার্কোলেমার মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে যাবে। আমি মার্কিং যেভাবে করছি সেভাবে দেখাই, হ্যাঁ কি না? এই যে দেখো লেখা আছে যে দিস স্প্রেডস থ্রু দা মাসল, মাসল ফাইবার এন্ড কজেস দ্য রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন। তখনই মাসল ফাইবারের ভিতরে ক্যালসিয়াম আয়ন রিলিজ হতে শুরু করবে। এবার আমাকে বলো, আমাদের মাসল ফাইবারের ভিতরে এরকম নিউক্লিয়াস থাকে অনেক। এবার আমাদের স্কেলিটাল মাসল তো মাল্টি নিউক্লিয়েটেড হয়, হ্যাঁ কি না? এবার এই নিউক্লিয়াসের সাথে লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ কি না? কিন্তু মাসেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলে? সার্কো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আয়ন স্টোর থাকে। তো যখনই এই নার্ভ ইম্পালসটা আসলো আর সার্কোলেমা বরাবর যখন নার্ভ ইম্পালসটা ছড়িয়ে গেল, তখনই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি সিক্রিট হয়? ক্যালসিয়াম আয়ন সিক্রিট হতে থাকে। এইদিকে দেখো না, কি করতেছো? মা ঘাটটা উঁচু করে দেখতে কি খুব অসুবিধা হচ্ছে? তাহলে শুয়ে থাকো। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন সিক্রিট হয়। এইবার দেখো ভালো করে বুঝবা, এই ক্যালসিয়াম আয়ন গুলো গিয়ে লেগে যায় হচ্ছে ট্রোপোনিনের সাথে। এটা ভাবো হচ্ছে এফ অ্যাক্টিন। ভাবো এটা হচ্ছে এফ অ্যাক্টিন। তারপরে এইটা ভাবো হচ্ছে, এইটা ভাবো হচ্ছে, এইটা ভাবো হচ্ছে ট্রোপোনিন। আর এই ট্রোপোনিনের গায়ে জায়গায় জায়গায় লেগে আছে ট্রোপোমায়োসিন। আর এর জায়গায় জায়গায় লেগে আছে ট্রোপোনিন, হ্যাঁ কি না? এটা হচ্ছে এফ অ্যাক্টিন, এটা হচ্ছে ট্রোপোমায়োসিন, এইটা হয়ে গেল তোমার ট্রোপোমায়োসিন, টি এম লিখে দিলাম। আর এটা হচ্ছে ট্রোপোনিন, টি এন লিখে দিলাম। তো কি হবে, এই যে ক্যালসিয়াম আয়ন গুলো যে সিক্রিট হলো, এই যে ক্যালসিয়াম আয়ন গুলো যে সিক্রিট হলো, এই ক্যালসিয়াম আয়ন গুলো গিয়ে লেগে যায় ট্রোপোনিনের সাথে। কার সাথে গিয়ে লেগে যায়? ট্রোপোনিন। এই যে ক্যালসিয়াম আয়ন গুলো ট্রোপোনিনের সাথে গিয়ে লেগে যাবে। আর ট্রোপোনিন লেগে আছে ট্রোপোমায়োসিনের সাথে। ট্রোপোনিন কার সাথে লেগে আছে? ট্রোপোমায়োসিন। তো ট্রোপোনিন যদি সরে তাহলে ট্রোপোমায়োসিনও সরে যাবে। তো ক্যালসিয়াম আয়ন এসে ট্রোপোনিনকে এমন ভাবে সরিয়ে দেয়, তখন ট্রোপোমায়োসিন গুলো সরে যায়। কিভাবে সরে যায়? এমন ভাবে সরে যায়, এই যে দেখো এইদিকে দেখবা, এমন ভাবে সরে যায় যে ঠিক দেখবা, এই যে দেখো, ভাবো যে এইটা এই দিকে এরকম ভাবে সরে গেল, আর এটা এই দিকে এরকম ভাবে সরে গেল, এইরকম ভাবে সরে গেল। হ্যাঁ, আগে মানে এবার তাহলে কি হলো, অ্যাক্টিনের এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ওপেন হয়ে গেল, হ্যাঁ কি না? আমি যে জায়গাগুলোকে শেডিং করছি এই জায়গাগুলো ওপেন হয়ে গেল। এই জায়গাগুলো হচ্ছে মায়োসিনের লাগার জায়গা। মায়োসিন বাইন্ডিং সাইট। ইয়েস অর নো? এইবার দেখো মায়োসিনের আবার কি আছে। মায়োসিনের আবার আছে এরকম একটা হেড, একটা শর্ট আর্ম আর একটা টেইল। মায়োসিনের আবার এই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট ছিল, হ্যাঁ কি না? অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, হ্যাঁ কি না? এটিপি বাইন্ডিং সাইট, বিএস লিখে দিলাম। তো কি হবে,
এই জায়গাটায় প্রথমে এটিপি এসে লাগবে, এই জায়গাটায় প্রথমে এটিপি এসে লাগলো, এটিপিটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হলে এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাবে, এগুলো ছোটবেলার পড়া, হ্যাঁ কি না, মনে আছে তো? এটিপি ব্রেকডাউন হয়ে এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাবে, ওই এনার্জি দিয়ে মায়োসিনের হেডটা, মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং সাইটটা অ্যাক্টিনের মায়োসিন বাইন্ডিং সাইটের সাথে লেগে যাবে, মানে ঠিক এই রকম ভাবে লেগে যাবে। কথাটা বুঝলা? এই জায়গাটায় এইভাবে লেগেছিল, আগে ওই জায়গাটা মাস্কিং হয়েছিল, আমি শুরুতেই পড়িয়েছি, একই না? মাস্কিং হয়েছিল কি দিয়ে? ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন দিয়ে মাস্কিং হয়েছিল। কিন্তু ক্যালসিয়াম আয়ন এসে লাগার পরে ক্যালসিয়াম আয়ন ট্রোপোনিনকে ইনফ্লুয়েন্স করলো, ট্রোপোনিন তখন ট্রোপোমায়োসিনকে এমন ভাবে টানলো যে এই যে মাস্কিং গুলো খুলে গেল, আর ওই জায়গাগুলোতে মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে গেল, আর ওখানে এক মায়োসিনের অ্যাক্টিন বাইন্ডিং সাইটটা এটিপি কে ইউজ করে ওই জায়গাটাতে লেগে গেল। এইটুকুনি বুঝলা কিনা বলবো? লাগার পরে এবার কি হবে? এবার কি হবে, এই যে এডিপি আর ফসফেট, ফসফেটটা যখন ছুটে বের হয়ে যায়, কি বললাম, ফসফেটটা যখন ছুটে বের হয়ে যায়, তখন মায়োসিনটা এরকম ভিতরের দিকে টার্ন হয়, ভিতরের দিকে এইরকম ভাবে কার্ভ হয়, কার্ভ হলে এই যে এইরকম হয়ে যায়, বুঝতে পারলা কথাটা? বুঝলে? এই যে অ্যাক্টিন যে ফিলামেন্টটা আছে, অ্যাক্টিনকে ভিতরের দিকে পুল করে, ভিতরের দিকে টানে, জিনিসটা বুঝলা? এটা ওটা মাসেলটার যখন ভিডিওটা দেখাবো আরো দারুণ ভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি লেখা আছে, এই যে দেখো প্রথমে এই যে দেখো, ভাবো এখানে ক্যালসিয়াম আয়ন টায়ন এসে এই যে অ্যাক্টিনের যে এই যে সাইড গুলো ওপেন হয়ে গেছে, মাস্কিংটা ভাবো সরে গেছে, হ্যাঁ কি না? এইবার এইটা হচ্ছে অ্যাক্টিন ছিল, এটা অ্যাক্টিন, আর এইটা হয়ে গেল তোমার মায়োসিন, এইটা হয়ে গেল তোমার মায়োসিন। তো মায়োসিনের ভাবো যে এই জায়গাটাতে কে এসেছে, এটিপি এসেছে, হ্যাঁ কি না? এটিপিটা ভেঙে যাবে, এটিপিটা ভেঙে গেলে কি হয়ে যাবে, এডিপি আর ফসফেট হয়ে যাবে, কিন্তু এখনো লেগে আছে, এখনো কিন্তু এডিপি আর ফসফেট লেগে আছে। ওই যে ভাঙার এনার্জিটা দিয়ে এই যে দেখো মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে লেগে গেল, ইয়েস অর নো? এখানে কিন্তু এখনো তিনটা ট্রায়াঙ্গেল আছে, দেখো তিনটা ছোট ছোট ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, মানে কি এডিপিও আছে ফসফেটও আছে, এখনো দেখো তিনটা ট্রায়াঙ্গেলই আছে এই জায়গাটাতে ভিতরে। এই যে এই যে লেগে যাওয়ার পরে যে স্ট্রাকচারটা তৈরি হলো, এটাকে কি বলে? ক্রস ব্রিজ বলে, এটাকে কি বলে? ক্রস ব্রিজ। তারপরে যখন আমি কি বলছি, দেখো দেখো, যখন এখান থেকে এডিপি আর ফসফেট ছুটে গেল, এই যে দেখো এডিপি আর ফসফেট যখন দেখো, আর এই ট্রায়াঙ্গেল গুলো দেখো আর লেগে নেই মায়োসিনের সাথে, মানে কি ওগুলো যখন ছুটে গেল, তখন দেখো মায়োসিনটা একটু কার্ভ হয়ে ভিতরের দিকে বেঁকে গেল, হ্যাঁ কি না? একটু দেখো ভিতরের দিকে একটু বেঁকে গেল, বেঁকে গেল মানে কি অ্যাক্টিনকে এই এই দিকে টানলো, পুল করলো, করার পরে তারপরে যখন এনার্জিটা শেষ হয়ে যাবে, তখন মায়োসিনটা আবার আগের জায়গায় চলে আসবে, তখন আর একটা নতুন এটিপি এখানে এসে লাগবে, সেই এটিপিটা আবার ভেঙে গিয়ে এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাবে, এডিপি আর ফসফেট এর যে মানে এনার্জিটা রিলিজ হলো ওখান দিয়ে আবার ক্রস আর্ম বানাবে, মানে এক মায়োসিনের মাথাটা অ্যাক্টিনের সাথে লাগবে, তারপরে এডিপি আর ফসফেট যখন আবার আলাদা হয়ে যাবে, তখন মায়োসিনটা এই দিকে বেঁকে যাবে, তার মানে অ্যাক্টিনকে আরেকটু ভিতরের দিকে টানলো, এরকম ভাবে অ্যাক্টিনকে পুল করতে থাকে ভিতরের দিকে, বুঝলা? এবার পুল করলে কি হবে? পুল করলেই দেখো, এদিকে দেখো, এইটার ছবিটা খুব ইম্পর্টেন্ট। পুল করলেই কি হবে, যে দেখো এই যে দেখো, ভাবো এখানে হচ্ছে মায়োসিনের হেড গুলো অ্যাক্টিনের সাথে লেগেছে, কথাটা বুঝলা? এইদিকেও মায়োসিনের হেড গুলো অ্যাক্টিনের সাথে লেগেছে, একটা দিয়েই বুঝাচ্ছি। এবার এখান থেকে এইটুকুনি আই ব্যান্ড, থাকি না, এখান থেকে এইটুকুনি আই ব্যান্ড, আর যেখান থেকে মায়োসিন শুরু হলো এখান থেকে এইটুকুনি হচ্ছে এ ব্যান্ড, আর মাঝখানে যেইটুকুনি ফাঁকা জায়গা ওটা হচ্ছে এইচ জোন, থাকি না? ব্যাপারটা দেখো, এবার যদি মায়োসিন যদি এই যে দেখো অ্যাক্টিনের ফিলামেন্টকে যদি ভিতরের দিকে টানে, তাহলে এই যে এইচ জোন টুকুনি যেটা আছে ওটা ছোট হয়ে যাবে না? এই যে দেখো ওটা দেখো ছোট হয়ে গেছে, কি করেছে, অ্যাক্টিনকে ভিতরের দিকে টেনেছে, অ্যাক্টিনকে ভিতরের দিকে পুল করেছে, এই জোনটা হয়ে গেল ছোট। ওটা আবার যখন আরো টানবে যখন, তখন দেখো দেখো প্রায় এই জোনটা নাই, আর এই জোনটা আর এখানে নাই, এখানে দেখো
আর দেখো আই ব্যান্ডও দেখো এখানে নাই, দেখো এখানে আই ব্যান্ডও আর নাই, তাই কি না? কে আছে? শুধুমাত্র এ ব্যান্ডটাই আছে, যেখান থেকে তোমার মায়োসিন যেখান থেকে শুরু আর যেখানে শেষ ওইটুকুনি এ ব্যান্ড বলে, হ্যাঁ কি না? এখানে তাও দেখো একটু আই ব্যান্ডটা তাও একটু আছে, এখানে দেখো আই ব্যান্ডটা একদমই নাই, এখানে আই ব্যান্ডটা মানে কন্ট্রাক্ট হতে হতে আই ব্যান্ডটা একদম ছোট হয়ে গেল। আর এইট জোনও নাই। তার মানে যখন মাসল কন্ট্রাক্ট হচ্ছে তখন অ্যাকচুয়ালি আই ব্যান্ড গুলোর সাইজ ছোট হয়, এ ব্যান্ডের সাইজ একই থাকে। জিনিসটা বুঝতে পারলে কি না বলো? এই যে এখানে তাহলে তাহলে কি লেখা আছে দেখো, আগে ভিডিওটা দেখে নাও তাহলে লেখাটা বুঝতে পারবা। এই যে দেখে নাও এইখানে কিভাবে, ভিডিওটাতে কিভাবে বলেছে। এই যে দেখো, Muscle contraction is at the basis of all skeletal movements. Skeletal muscles are composed of muscle fibers, which in turn are made of repetitive functional units called sarcomeres. Each sarcomere contains many. সার্কোমিয়ার এই যে এইদিকে হয়ে গেল, এটা তোমার জেড লাইন, ঠিক না? এইটা হচ্ছে আই ব্যান্ড, আর এইটা হচ্ছে তোমার মায়োসিন মানে এ ব্যান্ড, ঠিক না? এইটা হচ্ছে, আর একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনের ডিস্টেন্স হয়ে গেল তোমার হচ্ছে সার্কোমিয়ার। একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনের ডিস্টেন্স হয়ে গেল সার্কোমিয়ার। Parallel overlapping thin actin and thick myosin তাহলে filaments. অ্যাক্টিনকে কি বলে? থিন ফিলামেন্ট, আর মায়োসিনকে বলে থিক ফিলামেন্ট। এবার দেখো মেকানিজম। The muscle contracts when these filaments slide past each other. স্লাইড হচ্ছে, একটার উপরে আর একটা স্লাইড হচ্ছে, অ্যাক্টিনের মানে মায়োসিনের উপরে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো স্লাইড হচ্ছে, তাই। আর জেড লাইন গুলো দেখো কাছাকাছি চলে আসছে, এই যে জেড লাইন গুলো বোঝা যাচ্ছে তো, এই জেড লাইন গুলো কাছাকাছি চলে আসছে। Resulting in a shortening of the sarcomere and thus the muscle. This is known as the sliding filament theory. Cross-bridge cycling forms the molecular basis for this sliding movement. Muscle contraction is initiated when muscle fibers are. তাহলে ভাবো এটা হচ্ছে একটা নিউরন, এই যে মোটর নিউরন, মোটর নিউরন দিয়ে ব্রেন দিয়ে সিগন্যাল আসলো, তাহলে মোটর নিউরনের নিচের দিকে এই যে সাইন্যাপটিক নবের মধ্যে থাকে নিউরোট্রান্সমিটার, ওই নিউরোট্রান্সমিটার এখান থেকে সিক্রিট হবে, হ্যাঁ কি না? হয়ে মাসেলের যে মেমব্রেনটা, মাসেলের মেমব্রেনের নাম কি? সার্কোলেমা। সার্কোলেমা বরাবর এই অ্যাকশন পোটেনশিয়ালটা ছড়াই যাবে, দেখো। Stimulated by a nerve impulse and calcium ions are released. এগুলো হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এই গোল গোল গুলো ভাবো ক্যালসিয়াম আয়ন। তো ক্যালসিয়াম আয়ন গুলো রিলিজ হলো, এবার ক্যালসিয়াম আয়ন এইটা হচ্ছে, এই যে গ্রিন কালারের যে তিনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রোপোনিন। তারপরে এই যে দড়ির মতো যেটা দেখা যাচ্ছে মায়োসিন। আর এই স্কাই ব্লু কালারের গোল গোল গুলো এফ অ্যাক্টিন, এক একটাকে বলে জি অ্যাক্টিন, তাই কি না? আর এইটা হয়ে গেল মায়োসিনের হেড, এইটা হয়ে গেল তোমার কি যেন ছিল, এইটার নাম কি ছিল? শর্ট আর্ম। এইটার নাম ছিল শর্ট আর্ম, আর এই বাকিটুকুনি হয়ে গেল টেইল। তো টেইল থেকে কিছু দূর পর পর শর্ট আর্মটা একটা অ্যাঙ্গেলে প্রজেক্ট আউট হয়ে হেডটা এরকম ভাবে বের হয়ে থাকে। আর হেডের মধ্যে এটিপি লাগারও জায়গা থাকে, আর হেডের আর একটা জায়গায় অ্যাক্টিনের সাথে লাগারও জায়গা থাকে, হ্যাঁ কি না? এবার মেকানিজমটা দেখো, ক্যালসিয়াম আয়ন রিলিজ হওয়ার পরে কি হচ্ছে। Troponin units on the actin myofilaments are bound by calcium ions. The binding displaces tropomyosin on the myofilaments. কিভাবে মাস্কিংটা সরে নিবা, হ্যাঁ কি না? হুম, যখন দেখাচ্ছি তখন এইদিকে তাকায় থাকতে হয়, বুঝলা? চুল টুল ঠিক না করে এইদিকে তাকায় থাকতে The binding displaces tropomyosin along the এই যে দেখো myofilaments, মাস্কিংটা which কিভাবে সরে যাবে। এটা অ্যাক্টিনের যখন স্ট্রাকচারটা বুঝাচ্ছিলাম তখন লেখা ছিল যে অ্যাক্টিনের এই যে জায়গাগুলো মায়োসিন হেডের লাগার জায়গাগুলো ট্রোপোনিন দিয়ে মাস্কিং হয়ে থাকে। হুম, কিন্তু যখন ক্যালসিয়াম আয়ন এসে যখন মাসল কন্ট্রাক্ট হয়, ক্যালসিয়াম আয়ন এসে যখন ট্রোপোনিনের সাথে লাগে, ট্রোপোনিনকে আর ট্রোপোমায়োসিন দিয়ে সরায় দেয়, তখন এই বাইন্ডিং সাইট গুলো ওপেন হয়ে যায়।
এইবার দেখো turn and closes the myosin binding মায়োসিন sites. বাইন্ডিং সাইট। At this stage, the head of each myosin unit is bound to an ADP and a phosphate molecule remaining from মানে এখন ভাবো যে এটা এটিপির সাথে লেগেছিল, এটিপিটা ভেঙে এডিপি আর ফসফেট হয়ে গেছে, কিন্তু এডিপি আর ফসফেট এখনো মায়োসিনের সাথে লেগে আছে, কিন্তু বুঝতে পারছো, ওটা এখনো ছোটেনি। এইবার দেখো যখন এই এডিপি আর ফসফেটের এনার্জি দিয়ে মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে লাগবে, the previous muscular contraction. The myosin heads release these phosphates Hey. and bind to the actin প্রথমে ফসফেটটাকে ছাড়লো, তখন লাগলো হচ্ছে অ্যাক্টিনের সাথে। myofilaments via the newly exposed myosin binding sites. The two myofilaments glide past one another, propelled by a head-first Hey. movement of the myosin units. আর যখন এডিপিটাকে ছাড়লো তখন মায়োসিনটা এরকম ভিতরের দিকে বেন্ড হলো, তাই কি না? এবার মায়োসিনের হেড যদি ভিতরের দিকে বেন্ড হয়, তার মানে অ্যাক্টিনকে পুল করে ভিতরের দিকে ঢোকালো, তাই কি না? Powered by the chemical energy stored in their heads. আবার As একটা the এডিপি units আসবে, move, they release the ADP molecules bound to their heads. The যখন gliding motion is halted when ATP molecules Hey. bind to the myosin heads, Hey. thus severing the Hey. bonds যখন আর একটা এডিপি যখন আসলো তখন আবার সরে গেল, তাই কি না? এই এডিপিটা ভেঙে আবার এডিপি ফসফেট হবে। between myosin and actin. The ATP molecules are now decomposed into ADP and phosphate with the energy released by এই যে this. যখন এটিপি আর এটিপিটা ভেঙে গিয়ে এডিপি আর ফসফেট হয়ে গেল, তখন মায়োসিনটা দেখো আবার আগের পজিশনে চলে গেল। প্রথমে এটিপি আসলো, মায়োসিনটা ছুটলো, এটিপিটা ভেঙে এটিপি ফসফেট হলো, মায়োসিন আগের পজিশনে চলে গেল। এবার ফসফেট ছুটবে, আবার লেগে যাবে, তারপরে এডিপি ছুটবে, তখন আবার ভিতরে টানবে, বুঝলা? Action stored in the myosin heads, ready to be used in the next cycle of movement. The myosin heads resume their starting positions along the actin myofilament and can now begin a new sequence of actin binding. The presence of আবার further ফসফেট ছাড়লো, calcium এই ions যে will লেগে গেল, trigger a এটিপি new ছাড়লো, cycle. ভিতরে একটা বেন্ড হলো। আবার এটিপি আসলো, ছুটে গেল, এটিপি ভেঙে এডিপি ফসফেট হলো, আগের পজিশনে আসলো, ফসফেট ছুটবে, লাগবে, এটিপি ছুটবে, বেন্ড হবে। এরকম করতে করতে মাঝখানে যে এইচ জোনটা দেখো ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আর দুইটা জেড লাইন পাশাপাশি চলে, আরো কাছে চলে আসবে, বুঝলা জিনিসটা? এরকম করে মাসল কন্ট্রাক্ট হয়। তাহলে দেখো এটাই লেখা আছে যে এই যে যখনই নার্ভ ইম্পালস আসলো, এই যে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেল, দেখো ক্যালসিয়াম লেভেল লেগে গেল, ওগুলো এইগুলো কার সাথে লেগে যায়? ট্রোপোনিনের সাথে লেগে যায়। তারপরে ট্রোপোনিন এমন ভাবে সরে যায়, তার শূন্য দেখো লেখা আছে যে দেয়ার বাই রিমুভ দ্য মাস্কিং অফ অ্যাক্টিভ সাইট অফ মায়োসিন, ওই যে মাস্কিংটা সরে গেল। তারপরে এটিপি এসে, এটিপিটা যেটা লেগেছিল, এটিপিটা হাইড্রোলাইসিস হবে, মানে ভেঙে যাবে। ভেঙে গেলেই তোমার মায়োসিনের হেডটা মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে গিয়ে লেগে যাবে। লেগে গেলে যেটা স্ট্রাকচারটা তৈরি হয়, ওটার নাম হচ্ছে ক্রস ব্রিজ। ছবিটার মধ্যে ক্রস ব্রিজ কোথায় আছে দেখতে পাচ্ছ? ক্রস ব্রিজ বানালো। তারপরে যখন এটিপি এবার হচ্ছে মায়োসিনটা পুল করবে, দেখো পুল কাকে পুল করবে? অ্যাক্টিনকে। কোন দিকে? সেন্টারের দিকে, সেন্টার অফ দ্য এ ব্যান্ড, এ ব্যান্ডের ভিতরের দিকে পুল করবে। তাহলে কি হবে? এই যে দেখো জেড লাইন গুলো কাছাকাছি আসতে শুরু করবে। জেড লাইন অ্যাটাচ টু দিস অ্যাক্টিনস আর অলসো পুলড ইনওয়ার্ডস, দেয়ার বাই কজিং শর্টনিং অফ দ্য সার্কোমিয়ার। সার্কোমিয়ারটা ধীরে ধীরে ছোট হতে থাকে। সার্কোমিয়ার কি ছিল? দুটো জেড লাইনের মাঝখানে ডিস্টেন্স, তাই না? ওটা ছিল সার্কোমিয়ার। তাহলে it is clear from the above steps that during shortening of muscle, that is contraction, দেখো I band ছোট হয়, I bands get reduced, কিন্তু A band সেমই থাকে, A bands retain the length, A band এর সাইজের কোনো চেঞ্জ হয় না। তারপরে যখন মায়োসিন থেকে এডিপি আর ফসফেট যখন আলাদা হয়ে যাবে, তখন মায়োসিনটা আবার আগের পজিশনে চলে যাবে, যে গোজ ব্যাক টু ইটস রিল্যাক্স স্টেট। তারপরে আবার একটা নতুন এটিপি আসবে, ওই এটিপিটা যখন ভেঙে এডিপি ফসফেট হবে, তখন আবার ক্রস ব্রিজ বানাবে, বুঝলা? তারপরে এডিপি আর ফসফেট আলাদা হয়ে যাবে, আবার ভিতরের দিকে টানবে, এরকম করতে চলতে থাকে। The ATP is again hydrolyzed by the myosin head and the cycle of cross bridge formation, এটা সাইকেলটা চলতে থাকে। ক্রস ব্রিজ ফর্মেশন এন্ড ব্রেকেজ,
ক্রস ব্রিজ ফর্মেশন, আবার ব্রেকেজ মানে কি মায়োসিনটা আবার খুলে গেল, এটা রিপিট হতেই থাকবে। বুঝতে পারলা স্যার? এবার হচ্ছে স্যার এটা মাসলটা কন্ট্রাক্ট তো হলো বুঝলাম, কিন্তু কন্ট্রাক্ট থেকে রিল্যাক্স কখন হবে? মনে করো তুমি হাতটাকে, এই যে বাইসেপটাকে কন্ট্রাক্ট করে হাতটাকে বেন্ড করলাম, তাই কি না? কিন্তু যখন রিল্যাক্স করবা হাতটা আবার সোজা হয়ে যাবে। তো স্যার হাতটা সোজা কখন হবে, মানে মাসলটা কখন রিল্যাক্স হয়ে যাবে? ক্যালসিয়াম আয়ন গুলো যখন আবার ক্যালসিয়াম আয়ন গুলো যখন আবার সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আবার পাম্প ব্যাক হয়ে যাবে, তখন ওটা আবার আগের পজিশনে চলে যাবে। দ্য প্রসেস কন্টিনিউস টিল দ্য ক্যালসিয়াম আয়ন আর পাম্পড ব্যাক টু দ্য সার্কোপ্লাজমিক সিস্টার্নি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই যে ফোল্ড গুলোকে সিস্টার্নি বলে, হ্যাঁ কি না? রেজাল্টিং দ্য মাস্কিং অফ অ্যাক্টিন ফিলামেন্ট, তখন অ্যাক্টিন ফিলামেন্টের ওই যে মাস্কিংটা আবার বন্ধ হয়ে যাবে। যে মাস্কিংটা খুলে গেছিল না কন্ট্রাক্ট হওয়ার সময়, তো ক্যালসিয়াম আয়ন গুলো যখন আবার ব্যাক করে চললো, মাস্কিংটা আবার হয়ে গেল, মানে আবার অ্যাক্টিনের লাগার জায়গাগুলো বন্ধ হয়ে গেল। দিস কজেস দ্য রিটার্ন অফ জেড লাইন, ওই জেড লাইন গুলো কন্ট্রাক্ট হয়ে যে কাছাকাছি চলে আসলো, ওগুলো আবার কি লেখা আছে, ব্যাক টু দেয়ার অরিজিনাল পজিশন, দ্যাট ইজ রিল্যাক্সেশন, মানে ওগুলো আবার দূরে সরে যাবে, আবার রিল্যাক্স হয়ে যাবে। এটুকুনি বুঝলা কিনা বলবো? তাহলে এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে দেখো, যখন এই জোনটা কতটা ছিল দেখবা। ভাবো এগুলো হচ্ছে মায়োসিনের হেড, ভাবো হচ্ছে এগুলো হচ্ছে মায়োসিনের হেড। এবার মায়োসিনের হেড সেন্টারের দিকে টানছে অ্যাক্টিন কে, নাকি না? ওই সেন্টারের দিকে টানছে। তাহলে এই জোন আগে এতটা ছিল, এই জোন আগে এতটা ছিল, এখন এই জোন এতটা হয়ে গেল, এখানে এই জোন নাই, তাই কি না? এখানে এই জোন নাই। তাহলে এখানে দেখো, আগে জেড লাইনের ডিস্টেন্স এতটা ছিল, আগে জেড লাইনের দুটো জেড লাইনের ডিস্টেন্স এতটা ছিল, এখন জেড লাইনের ডিস্টেন্স কমে এতটা হয়ে গেল, এখন আরো দেখো জেড লাইনের ডিস্টেন্স কমে আরো কতটা ছোট হয়ে গেল। তাহলে দেখো জেড লাইনটা দেখো ছোট হচ্ছে, কথাটা বুঝতে পারছো? এই দেখো ছোট হচ্ছে, ইয়েস অর নো? এইখানে জেড লাইন দেখো ছোট হচ্ছে, আরো ছোট হচ্ছে, মানে মাসলটা কন্ট্রাক্ট হচ্ছে এরকম করে। বুঝলাম? তাহলে এবার চলে আসো হচ্ছে, এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা যদি মাসলকে রিপিটেড কন্ট্রাক্ট রিল্যাক্স করতে থাকি, এই যে রিয়াকশন, এই রিপিটেড অ্যাক্টিভেশন অফ দ্য মাসল হলে কি হয়ে যাবে? ল্যাকটিক অ্যাসিড জমে যাবে, মনে আছে ছোটবেলায় পড়েছিলাম, ল্যাকটিক অ্যাসিড জমে যাবে। ক্যান লিড টু দ্য অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড ডিউ টু অ্যানারোবিক ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। ভিতরে তখন অ্যানারোবিক রেসপিরেশন শুরু হয়ে যাবে, কারণ মাসল কন্ট্রাক্ট হওয়ার জন্য অক্সিজেন লাগে। কিন্তু তুমি যদি বারবার মাসল কন্ট্রাক্ট করতে থাকো তাহলে অক্সিজেন সাপ্লাই অত হবে না। অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন ছাড়া রেসপিরেশনকে কি বলে? অ্যানারোবিক রেসপিরেশন। তো অ্যানারোবিক রেসপিরেশন, মাসলের মধ্যে যদি অ্যানারোবিক রেসপিরেশন হয়, তাহলে মাসলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তার জন্য কি হয়ে যায়? মাসল ফ্যাটিক হয়ে যায়। ইয়েস অর নো? এবার দেখো আমাদের, আমি হচ্ছে আমাদের একটা এখানে একটা ছবি আমি নিয়ে এসেছি। আমাদের বডিতে যত মাসেল আছে সব মাসেলের কালার রেড কালারের হয় না। যেগুলো খুবই স্ট্রং মাসেল, যেগুলো বেশি কন্ট্রাকশনের দরকার পড়ে, এই যে যেমন আমাদের চেস্টের মাসেল, এই যে বাইসেপের মাসেল, ট্রাইসেপের মাসেল, এগুলো রেড কালারের হয়। অন দি আদার হ্যান্ড আমাদের পেটের এখানে যে মাসেল গুলো আছে, এগুলো একটু হোয়াইট কালারের হয়। হ্যাঁ। তো এটার কারণ কি স্যার? আমাদের মাসেলের মধ্যে একটা পিগমেন্ট থাকে, পিগমেন্টটার নাম হচ্ছে মায়োগ্লোবিন। পিগমেন্টটার নাম হচ্ছে কি? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিনের মতো ভাববা, ঠিক আছে? এই মায়োগ্লোবিনটা হচ্ছে রেড কালারের হয়, আর এ অক্সিজেনকে স্টোর করতে পারে। রেড কালার্ড অক্সিজেন স্টোরিং পিগমেন্ট কল মায়োগ্লোবিন। তো যেই মাসেলের মধ্যে মায়োগ্লোবিন বেশি থাকবে, সেই মাসেলগুলো রেড কালারের হয়। তো এই যে দেখো লেখা আছে যে মায়োগ্লোবিন কন্টেন্ট ইজ হাই ইন সাম অফ মাসেলস হুইচ গিভস এ রেডিশ অ্যাপিয়ারেন্স। তাহলে যেখানে মায়োগ্লোবিন বেশি, সেই মাসেলগুলো রেড হবে। আর যেহেতু মায়োগ্লোবিন কি স্টোর করে রাখে বললাম? অক্সিজেন স্টোর করে রাখে। তার মানে এই মাসেলগুলো, এদের মাসেলগুলোকে রেড ফাইবারও বলে। এই মাসেলগুলোতে এই যে দেখো মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকে, প্লেন্টি অফ মাইটোকন্ড্রিয়া হুইচ ক্যান ইউটিলাইজ দ্য লার্জ অ্যামাউন্ট অফ অক্সিজেন, কারণ মায়োগ্লোবিন অক্সিজেনকে স্টোর করে রাখে।
সেই আর এটিপি প্রোডাকশনও এখানে অনেক বেশি হয়, তার মানে এই মাসেল গুলো অনেক স্ট্রং হয়। তো যেহেতু এরা অক্সিজেনকে ইউজ করে বেশি, তাই এদেরকে বলে অ্যারোবিক মাসেল, হ্যাঁ কি না? অ্যারোবিক রেসপিরেশন মনে আছে, অক্সিজেনের প্রেজেন্সে যেটা হয় সেটা অ্যারোবিক রেসপিরেশন। তো এই মাসেল গুলো যেহেতু অক্সিজেনকে বেশি ইউজ করে, তাই এটা অ্যারোবিক মাসেল। কিন্তু যেগুলো হোয়াইট কালারের দেখালাম, ওখানে দেখো লেখা আছে যে ভেরি লেস কোয়ান্টিটি অফ মায়োগ্লোবিন। তার মানে ওখানে মায়োগ্লোবিন কম থাকার জন্য ওগুলোর কালার কি হয়, হোয়াইটিশ হয়, পেল অর হোয়াইটিশ হয়। তো মায়োগ্লোবিন কম থাকলে অক্সিজেনও কম থাকবে, হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে লেখা আছে মাইটোকন্ড্রিয়াও এখানে কম থাকে। আর মাইটোকন্ড্রিয়া কম থাকার জন্য অক্সিজেনের ইউটিলাইজেশনটাও কম হয়। কিন্তু এখানে সার্কোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আবার হাই থাকে, ওই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার মধ্যে ক্যালসিয়াম আয়ন থাকে। তো যেহেতু এখানে অক্সিজেনের ইউজ কম হচ্ছে, তাই এই মাসেলকে আবার কি বলে, অ্যানারোবিক মানে মাসেল ফাইবার। মানে অ্যানারোবিক প্রসেসে এটা এনার্জি বানায় অক্সিজেনের অ্যাবসেন্সে। ক্লিয়ার হলো কিনা বলো? এই লাস্টের এই দুটা প্যারাগ্রাফ এগুলো ব্র্যাকেট করে দিও অভিজ্ঞ। ডান হয়েছে? তুই বাকিটা কি নাই, এও করে নি, আসলে কোথায় গেল? কিছুই তো করে না। বাড়িতে একদিন কথা বলতে হবে। এবার চলে আসা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম, এই যে এটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। এইটা হয়ে গেল আমাদের হচ্ছে আহ, এক second। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের স্কেলিটাল সিস্টেম, আমাদের কঙ্কালটা, আমাদের বডির কঙ্কালটা হয়ে গেল আমাদের হচ্ছে স্কেলিটাল সিস্টেম। এটা হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। তো আমরা হিউম্যান স্কেলিটাল সিস্টেমটা একটু দেখে নিই আজকে। দেখো, our skeletal system is consists of framework of bones, মার্কিং গুলো পড়ো, framework of bones and few cartilage। বোন আর কার্টিলেজের ডিফারেন্স তোমরা আগেও পড়েছো। আর এই স্কেলিটাল সিস্টেমের রোল কি, দেখো লেখা আছে সিগনিফিকেন্ট রোল ইন মুভমেন্ট শোন বাই দা বডি, মুভমেন্টে হেল্প করে। যেমন আমাদের জ বোন আমাদের চিউইং এ হেল্প করে, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে লিম্ব বোনস মানে হাত আর পায়ের বোনস আমাদের ওয়াকিং এ হেল্প করে। এগুলো হচ্ছে। তো এবার বোন আর কার্টিলেজের মধ্যে ডিফারেন্স কি, বোন আর কার্টিলেজ দুটোই কিন্তু একটা কানেকটিভ টিস্যু, কিন্তু বোন হচ্ছে একটু ভেরি হার্ড, বোন হচ্ছে ভেরি হার্ড ম্যাট্রিক্স থাকে, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম সল্ট বেশি থাকে। কিন্তু তোমার কার্টিলেজ কার্টিলেজ হচ্ছে স্লাইটলি প্লায়াবল হয়, মানে একটু নরম হয়, কারণ ওর মধ্যে ক্যালসিয়াম সল্ট কম থাকে, কন্ড্রয়টিন সল্ট বেশি থাকে, কন্ড্রয়টিন সল্ট একটু সফট হয়। তো আমাদের হিউম্যান স্কেলিটাল সিস্টেমের মধ্যে টোটাল 206টা বোন থাকে, আর কিছু কার্টিলেজ থাকে, অ্যান্ড এ ফিউ কার্টিলেজেস। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্কেলিটাল সিস্টেমকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকিউলার স্কেলিটন। স্যার এবার অ্যাক্সিয়াল স্কেলিটন কি আর অ্যাপেন্ডিকিউলার স্কেলিটন কি, এইদিকে দেখো। অ্যাক্সিয়াল স্কেলিটন হচ্ছে, ভাবো তুমি আহ, এই হিউম্যানের, দেখো তুমি ভাবো এই হিউম্যানের স্কেলিটনটা বরাবর তুমি একটা ইমাজিনারি লাইন হিউম্যানের স্কেলিটনের একদম মাঝখান বরাবর একটা এরকম একটা ইমাজিনারি লাইন ড্র করলা, হ্যাঁ কি না? যে কোনো স্ট্রাকচারের মাঝখান দিয়ে যে সোজা লাইনটা ড্র করা হয় ওটাকে অ্যাক্সিস বলে, ইয়েস অর নো? তাহলে এই অ্যাক্সিসের সাথে যেই বোনস গুলো লেগে আছে তার মানে হচ্ছে তোমার স্কাল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার পিছন দিকে যে ব্যাকবোন মানে তোমার ভার্টিব্রাল কলাম, তারপরে হচ্ছে এই যে তোমার রিবস,
এই যে তোমার রিবস, এগুলো সবই পড়ে যাবে হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে। হুম, এটাও অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যেই পড়ে যাবে। এটাও, এগুলো অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল স্কেলিটন না। আচ্ছা যাই হোক। আর যেগুলো হচ্ছে তোমার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি, এই যে দেখো অ্যাপেন্ডিক অ্যাপেন্ডিকুলার স্কেলিটন মানে যেগুলো হচ্ছে তোমার সাইডের দিকে আছে, মানে মেন অ্যাক্সিসে না। মানে তোমার হাত, কথাটা বুঝলা, তারপরে হচ্ছে তোমার পা, এগুলো হচ্ছে তোমার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই জিনিসগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে তাহলে আমাদের বডি স্কেলিটনকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে, অ্যাক্সিয়াল স্কেলিটন আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে প্রথমে দেখে নিই অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটনের টোটাল 80টা বোন আছে, 80টা বোন আছে। এই 80টা বোনের মধ্যে মানে কোন অ্যাক্সিয়াল বোন স্কেলিটনের মধ্যে কোন কোন পার্ট পড়ে যাবে, এদিকে স্কাল, ভার্টিব্রাল কলাম, তারপর হচ্ছে স্টারনাম, আর এদিকে রিবস, এগুলো পড়ে যাবে। তাহলে এগুলো একটা একটা করে দেখি। প্রথমে দেখে নিই হচ্ছে স্কাল। প্রথমে দেখো হচ্ছে স্কাল, এগুলো ব্র্যাকেট করো। স্কাল ইজ কম্পোজড অফ টু সেটস অফ বোনস। স্কালের মধ্যে দুই সেট বোন আছে। একটা সেট হচ্ছে এটা, এই যে দেখো আমি যেখান থেকে মার্কিংটা করছি, একটা সেট হচ্ছে তোমার, দাঁড়াও, একটা সেট হচ্ছে এইটা যেইটুকুনি আমি হাইলাইট করলাম, এটা একটা সেট, এটাকে বলে ক্রেনিয়াম। ক্রেনিয়াম, ঠিক আছে। আর এটা বাদ দিয়ে বাকি যে এইটুকুনিটা, এটা হচ্ছে ফেসিয়াল। এইটুকুনি হচ্ছে ক্রেনিয়াম, এইটুকুনির মধ্যে ক্রেনিয়াম, আর বাকিটুকুনি হচ্ছে তোমার ফেসিয়াল। এই দুটো পার্টে ডিভাইড করা হচ্ছে স্কালের বোনটাকে, স্কালের হ্যাঁ স্কালটাকে, কম্পোজড অফ টু সেটস অফ বোনস। একটা হচ্ছে ক্রেনিয়াল আর একটা হচ্ছে ফেসিয়াল। টোটাল 22টা বোন। এর মধ্যে ক্রেনিয়ামের মধ্যে ক্রেনিয়াল বোন হয় 8টা। কটা? 8টা। আর ফেসিয়াল বোন হয় 14টা। তাহলে 8 প্লাস 14 টোটাল কত হলো, হয়ে গেলো 22টা। তো এবার ক্রেনিয়ামের স্ট্রাকচারটা দেখে নাও, ভালো করে বোঝো। ক্রেনিয়ালটার স্ট্রাকচারটা দেখে নাও। ক্রেনিয়ালের মধ্যে থাকে 4টা বোন একটা সাইডে। এই যে এদিকে হচ্ছে তোমার 1, 2, এদিকে 3, আর এদিকে 4। তাহলে ডান দিকে 4, বাঁ দিকে 4। বুঝতে পারছো? তোমার এই সাইডে 4টা বোন। 1 নম্বর বোনটার নাম কি? ফ্রন্টাল। 2 নম্বর বোনটার নাম কি? প্যারাইটাল। 3 নম্বরটার নাম টেম্পোরাল, আর 4 নম্বরটার নাম অক্সিপিটাল। এই 4টা বোন থাকে এই 4টা থাকে রাইট সাইডে, আর সেম এই 4টা থাকে আবার লেফট সাইডে। তাহলে 4 আর 4 মিলে, 4 আর 4 মিলে কটা হলো? 8টা। 4 আর 4 মিলে কটা বোন হলো? 8টা বোন। বুঝলা জিনিসটা? সেরকমই আবার ফেসিয়ালের মধ্যে আছে 14টা বোন। 14টা বোন দেখে নাও। এখানে যদিও 14টা বোন দেখা যাবে না, দেখো এখানে আমি মার্কিং গুলো করছি। নাম্বার স্ফিনয়েড বোন, কোন জায়গাটা দেখে নাও। 2 নম্বর ইথময়েড বোন, চোখের, সরি, বি নাম্বার করে দিই। বি নাম্বার হয়ে গেল ইথময়েড বোন, হ্যাঁ কি না? ওটা চোখের ভিতরে, ওটা ফেসিয়ালি ধরতে হবে, হ্যাঁ। তারপরে সি নাম্বার ল্যাক্রিমাল বোন। তারপরে 4 ডি নাম্বার হচ্ছে নেজাল বোন। তারপর হচ্ছে আমাদের এই বোনটার নাম হচ্ছে জাইগোম্যাটিক বোন। তারপরে আমাদের আপার জটার নাম হচ্ছে ম্যাক্সিলা, হ্যাঁ, F নাম্বার করে দিলাম। লোয়ার জয়ের নাম হচ্ছে ম্যান্ডিবল। এরকম করে এখানে 5টা করা আছে, কিন্তু টোটাল 7টা হবে। আরো ভিতরে ছোট ছোটখাটো 2টা আছে। তাহলে রাইট সাইডে 7টা, লেফট সাইডে 7টা, টোটাল কটা হয়ে গেল? 14টা। বুঝলা জিনিসটা? তাহলে এইরকম হয়। কিন্তু দেখো স্কালের ঠিক নিচের দিকে এইখানটাতে আবার একটা ইউ শেপের একটা বোন আছে, যেটার নাম হচ্ছে হাইওয়েড বোন। যেটার নাম কি? হাইওয়েড বোন, যার ভিতর দিয়ে আমাদের উইন্ড পাইপটা গেছে। তো এটা উইন্ড পাইপটাকে প্রোটেক্ট করে। দেখো একদম লাস্টের দিকে লেখা আছে যে এ সিঙ্গল ইউ শেপড বন কল হাইওয়েড ইজ প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ বাক্কাল ক্যাভিটি। মানে মুখের হা যেখানে করো, ওইটা যেখানে শেষ হচ্ছে গলার ভিতরে, ওইখানটাতে থাকে।
and is also included in the skull, এটাও স্কালেরই একটা পার্ট। কিন্তু আমাদের মাথায় মানে ক্রেনিয়াম আর ফেসিয়াল ছাড়াও আরো অনেক বোন থাকে। এই যে দেখো আমাদের মিডল ইয়ারের মধ্যে, কোথায় থাকে? মিডল ইয়ারের মধ্যে ওই বোন, তিনটা ছোট ছোট বোন থাকে। ওই তিনটা ছোট ছোট বোনের নাম ম্যালিয়াস, ইনসাস অ্যান্ড স্টেপিস। যেই তিনটাকে একসাথে বলে ইয়ার অসিকল। দেখে নাও ছবি, এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের মিডল ইয়ার। এখান থেকে এত অব্দি আউটার ইয়ার, এখান থেকে এত অব্দি মিডল ইয়ার, আর এখান থেকে এত অব্দি ইনার ইয়ার। তো মিডল ইয়ারটা যদি বড় করে দেখো, যে মিডল ইয়ারটা যদি বড় করে দেখো, দেখো এটা হচ্ছে আমাদের ইয়ার ড্রাম। তো সাউন্ড ওয়েভ এসে আগে ইয়ার ড্রামকে ধাক্কা মারে, বুঝলা কথাটা? ইয়ার ড্রাম যখন ভাইব্রেট করে, এই যে এটা হচ্ছে ইয়ার ড্রাম, এই যে এইটা হচ্ছে ইয়ার ড্রাম। তো সাউন্ড ওয়েভ এসে যখন ইয়ার ড্রামকে ধাক্কা মারে, তখন ইয়ার ড্রাম ভাইব্রেট হয়। প্রথমে এই ভাইব্রেশনটা যায় এই বোনটার মধ্যে, এই বোনটার নাম হচ্ছে ম্যালিয়াস। তারপরে ভাইব্রেশনটা যায় হচ্ছে এই বোনটার মধ্যে, দেখা যাচ্ছে তো, এই বোনটার নাম হচ্ছে ইনসাস। তারপরে ভাইব্রেশনটা যায় এই বোনটার মধ্যে, এই বোনটা দেখতে এরকম হয়, এইটার নাম হচ্ছে স্টেপিস। তাহলে এই তিনটা বোন থাকে এখানে। আমি যে তিনটাকে হাইলাইট করলাম, এই তিনটা বোন, তিনটা ম্যালিয়াস, ইনসাস এন্ড স্টেপিস। দেখো উপরে এখানে মার্কিং করা আছে, ম্যালিয়াস, ইনসাস এন্ড স্টেপিস। এই তিনটা ছোট ছোট বোন আমাদের কানের ভিতরে থাকে। আর এরা সাউন্ড ওয়েভের ভাইব্রেশনটাকে, তো প্রথমে ইয়ার ড্রাম ভাইব্রেট হবে, তারপরে ভাইব্রেশনটা যাবে ম্যালিয়াস, ম্যালিয়াস থেকে অ্যাম্পলিফাই হয়ে যাবে ইনসাস, ইনসাস থেকে অ্যাম্পলিফাই হয়ে যাবে স্টেপিস, স্টেপিস থেকে তারপরে ওটা চলে যায় আমাদের ইনার ইনার ইয়ারের মধ্যে। তারপরে ইনার ইয়ার থেকে নার্ভ ইম্পালসটা শুরু হয়ে ব্রেনে চলে যায়। তখন আমরা বুঝতে পারি যে কিসের সাউন্ড হলো। ধরো, হ্যালো। আচ্ছা তারপরে চলে আসো। হয় নাই, তাও জানি না, ভিডিও না। দশটা। তাহলে the skull region articulates with the superior region of the vertebral column। এই যে দেখো, স্কাল আবার ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। এই যে দেখো, হবে এটা হচ্ছে স্কাল, হবে এটা হচ্ছে স্কাল, আর এইখান থেকে শুরু হয়েছে তোমার ভার্টিব্রাল কলাম, নাকি না? হবে এটা তোমার স্কালটা ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। কিন্তু স্কালটা ভার্টিব্রাল কলামের সাথে লেগে কি আছে স্যার? লেগে আছে হচ্ছে দুটা অক্সিপিটাল কন্ডাইল দিয়ে। স্যার এগুলো আবার কি বলতেছো অক্সিপিটাল কন্ডাইল? দেখো, ভাবো এইটা হচ্ছে স্কালের নিচ দিকটা দেখা যাচ্ছে, এই যে দেখো স্কালের নিচ দিকটা দেখা যাচ্ছে তো, স্কালের একদম বেসের দিকে দেখো, এই জায়গাটায় একটা উঁচু হাড্ডি থাকে, এইখানটাতে একটা উঁচু হাড্ডি থাকে, বুঝতে পারলা? এই উঁচু হাড্ডিগুলোর নাম হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল। অক্সিপিটাল কন্ডাইল, এই দুটো উঁচু উঁচু হাড্ডি দিয়ে স্কালটা ভার্টিব্রাল কলামের সাথে আর্টিকুলেট হয়ে যায়। তো দেখো, ভাবো যে এটা এইদিকে একটা অক্সিপিটাল কন্ডাইল আছে, এইদিকে একটা অক্সিপিটাল কন্ডাইল আছে। তো তুমি যখন মাথাটা এইদিকে ঘুরাচ্ছ, মাথাটা এতটা গিয়ে আটকে যাচ্ছে, কারণ ওই উঁচু জায়গাটার মধ্যে আটকে গেল, বুঝলা? তারপরে আবার এইদিকে ঘোরাচ্ছ, এই দিকের অক্সিপিটাল কন্ডাইলটা যেখানে আছে, যখন স্কালটা ঘোরায় ওই অক্সিপিটাল কন্ডাইলটা যেখানে যতটা ততটা দিয়ে আটকে যাবে। সেই জন্য আমাদের হেডের মুভমেন্টটা হচ্ছে লিমিটেড। তো কারণ আমাদের ওগুলা থাকা না, ওগুলা কিছু একটা মিউটেশন হয়, মডিফিকেশন হয়েছে। নর্মালি কি আমাদের দুই পাশে দুইটা অক্সিপিটাল কন্ডাইল উঁচু উঁচু হাড্ডি থাকার জন্য আমাদের হেড আমরা দুই পাশে লিমিটেড পর্যন্ত ঘোরাতে পারি, কারণ ওই অক্সিপিটাল কন্ডাইলটাতে গিয়ে আটকে যাচ্ছে। কথাটা বুঝলা জিনিসটা? তো আমাদের যেহেতু দুটা অক্সিপিটাল কন্ডাইল, দুটা দুটা অক্সিপিটাল কন্ডাইল, তাই আমাদেরকে বলে আমাদের স্কালটাকে বলে ডাই কন্ডাইলিক স্কাল। আমাদের স্কালটাকে কি বলে? ডাই কন্ডাইলিক স্কাল, দুটা তাই ডাই। অন দি আদার হ্যান্ড বার্ডের আবার একটাই অক্সিপিটাল কন্ডাইল হয়। বার্ডের কি বললাম? একটাই অক্সিপিটাল কন্ডাইল হয়, সেই জন্য বার্ড 360 ডিগ্রি মাথা ঘোরাতে পারে। ওদের মানে লাট্টুর মতো এরকম পুরা ঘুরাই দিল, কারণ ওদের একটাই অক্সিপিটাল কন্ডাইল হয়, কোথাও কোথাও আটকায় না, অনেকটা ঘুরাই দিতে পারে পিছন দিকে, তাই না? তো ওদের আবার বলে
ওদেরকে বলে মনোকন্ডাইলিক স্কাল। মনো মানে ওয়ান, আমাদের দুটো থাকে তাই ডাইকন্ডাইলিক, আবার বার্ডের আবার একটা থাকে তাই মনোকন্ডাইলিক। তাহলে এটা হয়ে গেল কিভাবে স্কাল ভার্টিব্রাল কলামের সাথে লেগে থাকে। তাহলে এই যে দেখো, ভাবো এই যে যে জায়গাটায় থেকে আমাদের ঘাড় শুরু হচ্ছে, আমাদের গর্দনটা যেখান থেকে শুরু হচ্ছে এত অব্দি স্কালটা আছে, একই না? স্কালের এই জায়গাটা একটা অক্সিপিটাল কন্ডাইল আছে, ভাবো এই পাশে একটা অক্সিপিটাল কন্ডাইল, ওই পাশে আর একটা অক্সিপিটাল কন্ডাইল দিয়ে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। এবার ভার্টিব্রাল কলাম কি? ভার্টিব্রাল কলাম হচ্ছে একটা সিরিজ অফ বোনস, তাই কি না? অনেকগুলো বোন পরপর পরপর লেগে একটা সিরিজ কলাম বানায়। তো এক একটা বোনকে বলে ভার্টিব্রা, এক একটা বোনকে কি বলে? ভার্টিব্রা। এবার ভার্টিব্রা, আর তুমি যদি প্লুরালে লেখো তাহলে ভার্টিব্রি, লাস্টে একটা ই অ্যাড করতে হয়। যদি প্লুরালে লেখো তাহলে ভার্টিব্রি। তো এই ভার্টিব্রি এর কলাম, তাই গোটাটার নাম ভার্টিব্রাল কলাম। বুঝলা জিনিসটা? এবার এক একটা ভার্টিব্রাকে যদি তুমি খুলে নিয়ে দেখো, ভাবো এখান থেকে এইদিকে দেখো, এক একটা ভার্টিব্রাকে এরকম করে খুলে নিয়ে তুমি দেখছো, দেখলে তুমি দেখবে যে ভার্টিব্রার ভিতরে একটু ফাঁকা জায়গা আছে, এরকম একটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় নিউরাল ক্যানাল। এই নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ডটা গেছে। জিনিসটা এইভাবে ইমাজিন করো, দেখো আমি আরো ভালো করে বুঝাই দিচ্ছি। ভাবো এইটা আমাদের পিছন দিকে, এইটা হয়ে গেল এটা তো আমাদের ভার্টিব্রাল কলাম, হ্যাঁ কি না? পিছন দিকের এই আমাদের ব্যাকবোনটা, একটা ভার্টিব্রাল কলামকে আমি আইসোলেট করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ভার্টিব্রা, হ্যাঁ কি না? এই ভার্টিব্রাটাকে যদি এইরকম করে দেখো, এই যে দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ কি না? এখান দিয়ে স্পাইনাল কর্ডটা গেছে, ব্রেন থেকে যে স্পাইনাল কর্ড নিচের দিকে গেছে না, ওটা এইখান দিয়ে। এই জায়গাটার নাম কি? নিউরাল ক্যানাল। বুঝলা? তাহলে ভাবো, তো ভাবো এটা হচ্ছে আমাদের, এই জায়গাটায় আছে আমাদের ব্রেন। ভাবো এই জায়গাটায় আমাদের ব্রেন আছে। এবার ব্রেনের নিচ থেকে শুরু হয়েছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা ওই নিউরাল ক্যানালের ভিতর দিয়ে যাচ্ছে। একটু ইমাজিন করো জিনিসটা, কথাটা বুঝলে তো? এরকম ভাবে যাচ্ছে নিউরাল ক্যানালের ভিতর দিয়ে। তো স্পাইনাল কর্ড আমাদের আমাদের সরি ভার্টিব্রাল কলাম আমাদের স্পাইনাল কর্ডকেও প্রোটেক্ট করে। প্লাস স্পাইনাল কর্ড থেকে দেখো এরকম রিবস বেরিয়েছে, যেগুলো সামনে গিয়ে স্টারনামের সাথে লেগে আছে। এই যে দেখো স্টারনাম, একটা ফিশের মতো দেখতে একটা বোন হয়, হ্যাঁ, যেটাকে বলে রিবস। তো এই এই যে দেখো, এই এই ছবিটাতে দেখো এই রিবস গুলো দেখো পিছন দিকে ভার্টিব্রাল কলাম থেকে এসে সামনে স্টারনামের সাথে লেগেছে। এই যে এইটা হচ্ছে স্টারনাম, কথাটা বুঝলা? এটা স্টারনাম। তাহলে রিবস গুলো পিছন থেকে এসে সামনে স্টারনামের সাথে লেগেছে। তা ভার্টিব্রাল কলামের সাথে রিবস লাগানো জায়গা আছে। তো এই জিনিসগুলো মনে রাখবা। এবার দেখো ভার্টিব্রাল কলামকে তো টোটাল তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে। তিনটা না তো সরি, পাঁচটা পার্টে ডিভাইড করা হয়েছে ভার্টিব্রাল কলামকে। আমাদের গর্দনের এখানে যে হাড্ডিগুলো আছে, ভার্টিব্রাল কলামের যে হাড্ডিগুলো আছে, এগুলো এগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল। কটা থাকে? 7টা। তারপরে পিঠের মধ্যে যে বোনস গুলো আছে, এগুলো হচ্ছে নাম হচ্ছে থোরাসিক। থোরাসিকের নাম হচ্ছে তোমার, থোরাসিক থাকে হচ্ছে 12টা। তারপরে আবার কোমরের কোমরের এইখানটাতে যে বোনস গুলো আছে এত অব্দি, এগুলোর নাম হচ্ছে লাম্বার। লাম্বার থাকে হচ্ছে কয়টা? লাম্বার থাকে হচ্ছে 5টা। তারপরে থাকে একটা স্যাক্রাম, স্যাক্রাম থাকে হচ্ছে একটা, কিন্তু স্যাক্রাম হচ্ছে অনেকগুলো বোনের ফিউজ হয়ে যায়, মানে ছোটবেলায় আলাদা থাকে, বড় হতে হতে ওগুলো ফিউজ হয়ে যায়, তাই দেখো ব্র্যাকেটে লেখা আছে ওয়ান ফিউজড। আর ককিক্স হচ্ছে আমাদের টেইল বোন, আমাদের এটা ছোট থাকে আর একটা মানে ফিউজ হয়ে যায়, সেই জন্য ককিক্স, কক্সিজিয়াল আর ককিক্স, এটাও দেখো লেখা আছে ওয়ান ফিউজ। তাহলে থোরাসিক সরি সার্ভাইকাল কটা? 7টা। থোরাসিক কটা? 12টা। লাম্বার 5টা, স্যাক্রাল একটা, ককিক্স একটা। কিন্তু টাইগার, কুকুর, এদের ভাবো ককিক্সটা অনেক বড় হয়, বুঝলা? এই যে দেখো ককিক্সটা অনেক বড় হয়, মানে ওদের টেইলটা অনেক বড় হয়। তো ওদের কিন্তু আবার এটার মধ্যে কিন্তু আবার ছোট 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 অনেকগুলো বোনস থাকবে, তো ওটা আমাদের থাকে না, আমাদের টেইল বোনটা খুবই ছোট হয়ে হয়ে থাকে, সেই জন্য ককিক্স একটাই বোন। কিন্তু আমরা যখন, কি বলছি আমি মন দিয়ে শোনো, ককিক্সটা আমরা যখন ছোট থাকি তখন ককিক্স এর মধ্যে অনেকগুলো ছোট ছোট বোন থাকে, বুঝলা?
কিন্তু ওটা বড় হতে হতে ওটা ফিউজ হয়ে একটাই বোন হয়ে যায়। সেরকমই স্যাক্রামও, এর মধ্যেও ছোট ছোট অনেকগুলো বোন থাকে, ওটা বড় হয়ে একটা বড় যখন হয় তখন ওগুলো একটাই হয়ে যায়। তাই এগুলোর পাশে ব্র্যাকেটে লেখা আছে ফিউজড। বুঝলা জিনিসটা? তো সার্ভাইকালের এক একটা ভার্টিব্রাকে আমরা এইভাবে লিখি, সার্ভাইকালের এক একটাকে আমরা এইভাবে লিখি C1, C2, C3, এরকম। থোরাসিককে আমরা লিখি T1, T2, T3, এরকম। লাম্বারকে লিখি L1, L2, L3, এরকম করে আমরা লিখি ভার্টিব্রাল কলামে। কথাটা বুঝতো? এরকম। তো এবার টোটাল কটা আছে? 26 সিরিয়ালি অ্যারেঞ্জড। এক একটাকে কি বলে? ভার্টিব্রি, তাই কি না? আর ভার্টিব্রি তোমার স্কাল থেকে শুরু হয়েছে, স্কালের নিচ থেকে আমাদের মেইন ট্রাঙ্ক, মানে আমাদের এই যে গলা থেকে কোমর পর্যন্ত জায়গাটাকে বলে ট্রাঙ্ক। আর প্রত্যেকটা ভার্টিব্রার নিচে ভিতরে একটা আবার ফাঁকা হলো পোর্শন আছে, যেটাকে কি বলে? নিউরাল ক্যানাল, যার ভিতর দিয়ে কি গেছে? স্পাইনাল কর্ড। ফার্স্ট যে ভার্টিব্রি, এই যে ফার্স্ট ভার্টিব্রিটার নাম হচ্ছে অ্যাটলাস। কি নাম? অ্যাটলাস। আর সেকেন্ড ভার্টিব্রিটার নাম হচ্ছে অ্যাক্সিস। সেকেন্ড ভার্টিব্রির নাম কি? অ্যাক্সিস। মনে রেখো, C1 এর নাম অ্যাটলাস, C2 এর নাম অ্যাক্সিস। এখানে শুধু ফার্স্ট নামটাই দেওয়া আছে, কিন্তু অ্যাক্সিসের নামটা পরে আছে। দেখো কি লেখা আছে, যে দ্য ফার্স্ট ভার্টিব্রি ইজ দ্য অ্যাটলাস and it articulates with the occipital condyle। মনে পড়লো occipital condyle কি? ওই যে স্কালের নিচে উঁচু উঁচু যে দুটা জায়গা, ওই জায়গাটা দিয়ে স্কালটা এই অ্যাটলাসের সাথে লেগে থাকে। তাহলে ভার্টিব্রাল এটা তো বলে দিলাম। সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 1টা, কক্সিজিয়াল মানে ককিক্সও 1টা। হ্যাঁ, হলো। এবার চলে আসো হচ্ছে, একটা কথা বলেছে কি যে স্যার, ম্যামাল যাই হোক না কেন, ম্যামাল, ম্যামাল মানে কি? যারা মায়ের দুধ খায়, সেটা বানর হোক, কুকুর হোক, মানুষ হোক, যাই হোক না কেন, সবারই সার্ভাইকাল ভার্টিব্রি অলমোস্ট 7টাই থাকে। সবারই প্রায় বলতো, সব ম্যামালের। আর ভার্টিব্রাল কলামের কাজ কি? ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে স্পাইনাল কর্ড গেছে, তো স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে, আমাদের হেডকে সাপোর্ট দেয়। তারপরে হচ্ছে আমাদের রিবস গুলো, পয়েন্ট অফ রিবস এর পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট লেগে আছে। আর হচ্ছে আমাদের পিঠের মাসেল গুলো, মাসকুলেচার অফ দা ব্যাক, পিঠের মাসেল গুলো এই ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে। এবার চলে আসে হচ্ছে স্টারনাম। স্টারনাম কি? আমাদের ঠিক বুকের মাঝখানটাতে, সামনের দিকে, ভেন্ট্রাল সাইড। ভার্টিব্রাল কলাম তো থাকে ডরসাল, হ্যাঁ কি না? ডরসাল মানে পিঠের দিক, ভেন্ট্রাল মানে পেটের দিক। তো স্টারনাম হচ্ছে এই যে ফিশের মতো দেখতে, যে দেখা যাচ্ছে মাছের মতো একটা শেপের, যে বুকের একদম এই জায়গাটায় থাকে একটা বোন, যেটা নাম হচ্ছে স্টারনাম। এই স্টারনাম হচ্ছে আহ সামনের দিকে রিবস লাগার জায়গা। রিবস পিছন দিকে কার সাথে লাগে বলো? বলো, রিবস পিছন দিকে কার সাথে লেগে থাকে? ভার্টিব্রাল কলাম। আর সামনের দিকে কার সাথে লেগে থাকে? স্পাইনাল কর্ড, হ্যাঁ কি না? সরি, স্টারনামের সাথে লেগে থাকে। তো এইবার চলে আসো, আমরা রিবস নিয়ে একটু পড়াশোনা করি। রিবস, দেয়ার আর 12 পেয়ার্স অফ রিবস, মানে ডান দিকে 12টা, বাঁ দিকে 12টা, তাই 12 পেয়ার্স। আর ইচ রিব ইজ এ থিন ফ্ল্যাট বোন। এক একটা রিবস হচ্ছে চ্যাপ্টা বোনের বোন। ডরসালি মানে কি? পিঠের দিকে কার সাথে লেগে আছে? ভার্টিব্রাল কলাম। এন্ড ভেন্ট্রালি মানে সামনের দিকে কার সাথে লেগে আছে? স্টারনাম, হ্যাঁ কি না? তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এবার বলেছে কি, যে রিবস এর মধ্যে দুটা আর্টিকুলেশন সারফেস আছে। মানে পিছনের দিকে সারফেস অন ইটস ডরসাল এন্ড, সেই জন্য এটাকে বলা হয় বাইসেফালিক। তাহলে এটা তো বুঝলাম না, রিবস এর দুটো আর্টিকুলেশন সারফেস কি ডরসাল সাইডে। দেখো আমি যদি এখান থেকে দেখাই, ভাবো এটা হচ্ছে আমাদের রিবস। এটা, এটা, আচ্ছা, দেখো, ধরে নাও এটা একটা রিব, হ্যাঁ কি না? এই রিবটাকে আইসোলেট করলাম। হ্যাঁ, এইটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক। পিছন দিকটা যদি দেখো, রিবস এর যদি, সেকেন্ড আমি সিলেক্ট করি, রিবস এর যদি পিছন দিকটা দেখো, এই যে দেখো, এইখানে দুটো ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে এই জায়গাটাতে, তাই কি না? তা দুটা আর্টিকুলেশন সারফেস যেটা দিয়ে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে, মানে ব্যাকবোনের সাথে লেগে আছে,
দুটো গর্ত বলতে আমি বলতে যাচ্ছি এই জায়গাটায় একটা গর্ত আছে, তাই কি না, এইখানেও একটা গর্ত আছে, আবার এই জায়গাটাতেও একটা গর্ত আছে। এই যে আর্টিকুলেশন সারফেস গুলো দিয়ে পিছন দিকে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে, তাই দুটো থাকে জন্য বাইসেফালিক, দুটো থাকে জন্য এটার নাম কি, বাইসেফালিক। দুটো আর্টিকুলেশন সারফেস আছে তাই এটার নাম বাইসেফালিক। তো ব্যাপারটা হচ্ছে কি যে দেখো, প্রথম যে সাতটা রিবস আছে, প্রথম সাতটা রিবস, আচ্ছা ওটা বলার আগে আমি একটা জিনিস আগে বলে দিই, আগে এটা বোঝো যে রিবস গুলো স্টার্নাম সামনের দিকে যে স্টার্নামের সাথে লেগে আছে কিনা, রিবস এর লাস্ট এইটুকুনি পোর্শন কিন্তু বোন না, এটা কার্টিলেজ। রিবস এর লাস্ট এই পোর্শনটা কিন্তু কার্টিলেজ, এটা কিন্তু বোন না, বাকি এটা বোন, এটা বোন কিন্তু লাস্ট এন্ড এর পার্টটা যেটা স্টার্নামের সাথে লেগে আছে, এটা এই পার্টটা কিন্তু কার্টিলেজ, হ্যাঁ কি না। তো প্রথম সাতটা কি বললাম, প্রথম সাতটা রিবস ডাইরেক্ট স্টারনামের সাথে লেগে আছে, হ্যাঁ কি না, ডাইরেক্ট স্টারনামের সাথে লেগে আছে, তাই এগুলোকে বলে ট্রু রিবস। তারপরের তিনটা 8, 9 আর 10, এরা দেখো এরা ডাইরেক্ট স্টারনামের সাথে লেগে নেই, এরা এসছে এই জায়গাটায়, দেখো এই 8 নাম্বার এসছে, ধরো এরা 9 নাম্বার হবে, এটা 10 নাম্বার। এরা আবার কমন একটা কার্টিলেজ দিয়ে লেগে আছে, হ্যাঁ কি না, এদের নিজের নিজের আলাদা আলাদা কার্টিলেজ নাই, এদের একটা কমন কার্টিলেজ দিয়ে একসাথে লেগে আছে। জিনিসটা বুঝতে পারলে তো? তাই এগুলোকে বলে ফলস রিপ, ফলস রিপ। আর এটার আরেকটা নাম হচ্ছে তোমার এটার আরেকটা নাম হচ্ছে তোমার কি হয়ে গেল, হ্যাঁ, ভার্টিব্রো কন্ড্রাল রিবস। দেখো ব্র্যাকেটে লেখা আছে ফলস রিপ। প্রথম তোমার সাতটা হলো তোমার ট্রু রিব। ফার্স্ট ফার্স্ট 7 পেয়ার্স অফ রিবস আর কল্ড ট্রু রিবস, হ্যাঁ, যেগুলো পিছন দিকে ভার্টিব্রাল কলাম, ভেন্ট্রালি মানে কি পিছন দিকে, সরি ধাত্তেরিকি, ডরসালি মানে পিছন দিকে, ডরসালি ভার্টিব্রাল কলামের সাথে, আর ভেন্ট্রালি মানে সামনের দিকে স্টারনামের সাথে ডাইরেক্ট লেগে আছে কি দিয়ে, হায়ালিন কার্টিলেজ দিয়ে। এই যে বললাম না লাস্টের পোর্শনটুকুনি কার্টিলেজ। স্যার হায়ালিন কার্টিলেজ কি আবার স্যার? এই যে দেখো আমাদের শরীরে 3 রকমের কার্টিলেজ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে, এইটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, আবার এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, এটার নাম হচ্ছে ইলাস্টিক ইলাস্টিক কার্টিলেজ। তো এইখানে এইখানে দেখো ফাইব্রো কার্টিলেজের মধ্যে প্রচুর ফাইবার দেখা যাচ্ছে, এরকম দাগ দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ কি না। সেলও আছে, কন্ড্রোসাইট সেলও আছে, কিন্তু এই সেলগুলো একটু কম। এখানে আবার সেল অনেক বেশি, হ্যাঁ কি না। ভিতরে ম্যাট্রিক্স আছে কিন্তু কোনো ফাইবার নাই, ভিতরে ম্যাট্রিক্স আছে কিন্তু কোনো ফাইবার নাই। তাই এই ধরনের কার্টিলেজকে আবার বলে হায়ালিন কার্টিলেজ। আর যদি কার্টিলেজের মধ্যে ফাইবার বেশি থাকে তাহলে বলে ফাইব্রো কার্টিলেজ বা ফাইব্রাস কার্টিলেজ। আর একটা হয় ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজের মধ্যে ম্যাট্রিক্স সেল আর ফাইবার তিনটাই মোটামুটি থাকে, মডারেট থাকে। কথাটা বুঝলা? তো আমাদের ভার্টিব্রাল কলামের মধ্যে, সরি আমাদের রিবসের, রিবসটা যে স্টার্নামের সাথে লেগে আছে যেই কার্টিলেজ দিয়ে, ওই কার্টিলেজটার নাম কি, হায়ালিন কার্টিলেজ। কিন্তু 8, 9 আর 10 নাম্বার যেই রিবস গুলো, ওগুলো ডাইরেক্ট লেগে নেই। দেখো লেখা আছে রিবস ডু নট আর্টিকুলেট ডাইরেক্টলি উইথ দ্য স্টারনাম বাট জয়েন দ্য সেভেন্থ রিব উইথ দ্য হেল্প অফ হায়ালিন কার্টিলেজ। মানে 7 নাম্বার রিবের যে কার্টিলেজ ওটার সাথে লেগে আছে, ওটা দিয়ে সবগুলো একসাথে লেগে আছে, তাই ওগুলো হচ্ছে ফলস রিব। কিন্তু দেখো এই যে দেখো লাস্টের দুইটা, এই যে 11 নাম্বার, এই যে 11 নাম্বার আর এই যে 12 নাম্বার, 11 আর 12 নাম্বার দেখো স্টার নামের সাথে লেগে নেই, ঝুলে আছে, একই না। তাই লাস্ট 2 পেয়ার্স 11th and 12th আর নট কানেক্টেড ভেন্ট্রালি, এন্ড দেয়ারপর এদেরকে বলে ফ্লোটিং রিবস, এদেরকে কি বলে, ফ্লোটিং রিবস। তো thoracic vertebrae ribs and sternum together from the rib cage. thoracic vertebrae মানে এই যে পিছন দিকে যে আমাদের ভার্টিব্রাল কলামটা, হ্যাঁ কি না। thoracic সার্ভাইকাল মানে গর্দনের পর কি হয়ে শুরু হয়ে যাচ্ছে thoracic। তো thoracic vertebrae, তারপরে রিবস, আর এই যে সামনের দিকে স্টারনাম দিয়ে এই যে খাঁচার মতো যেটা তৈরি হলো, এই খাঁচার মতো জায়গাটার নাম কি, রিব কেজ। হলো? তাহলে এবার এখানে দেখে নাও, এবার এই যে এখানটাতে দেখো কত সুন্দর এগুলো।
এই যে দেখো, এরকম করি, এটাকে এরকম করি, তাহলে এই যে দেখো তোমার এই যে এই যে 1 2 3 4 5 6, তাই না? আর এই যে 7, এই যে 7, এত অবধি হচ্ছে ট্রু রিপ এগুলো। আর ওদের নিজস্ব কার্টিলেজ দিয়ে, এই যে এগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ। কিন্তু এইদিকে দেখো আবার, এইদিকে হচ্ছে তোমার এদিকে 8 9 আর 10, তাই না? এই 7 নম্বরের কার্টিলেজের সাথে লেগে আছে, এদের নিজের কার্টিলেজ নাই, এরা হচ্ছে 7 নম্বরের কার্টিলেজের সাথে লেগেছে। 8 9 আর 10 হাইলাইট করছি যেটা আমি, তাই না? এই যে তোমার 8 9 আর 10, এরা হচ্ছে তোমার 7 নম্বরের কার্টিলেজের সাথে লেগেছে, তাই এগুলো ফলস রিপ। আর একদম নিচের দিকে যে দুটা রিপ 11 আর এই যে 12, দেখো এগুলো ঝুলে আছে, ঠিক না? তাই এগুলো হয়ে গেল ফ্লোটিং রিপস, হয়ে গেল। তাহলে এই রিপস গুলো পিছন দিকে যে আমাদের ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে, এই যে পিছন দিকে যে ভার্টিব্রাল কলামের সাথে লেগে আছে রিপস গুলো, এই যে দেখো কত সুন্দর আর্টিকুলেশন হয়েছে। কোন ভার্টিব্রাল কলাম গুলোর সাথে লেগে আছে স্যার, সার্ভাইকাল না থোরাসিক? বলো। থোরাসিকের সাথে লেগে আছে, এগুলো তো সার্ভাইকাল, তাই কি না? এগুলো তো সার্ভাইকাল, এগুলো সার্ভাইকাল, এই যে 7 সার্ভাইকাল লাস্ট, এই যে ফার্স্ট থোরাসিক থেকে শুরু হলো আমাদের ভার্টিব্রাল তোমার রিবস গুলো লাগ, এই যে এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে দেখো 1 নম্বর, এই যে 1 নম্বর থোরাসিকের সাথেই, এই যে দেখো এইদিকে আমাদের এদিকে কাজ করে না। এই যে এটা লেগে আছে ফার্স্ট রিব, হয়ে গেল। তাহলে এই এই থোরাসিক ভার্টিব্রি রিবস, আর এই যে সামনের দিকে এই যে ফিশের মতো দেখতে, যেটা দেখতে 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 পাচ্ছি, মানে হচ্ছে স্টারনাম, এই যে স্টারনাম, তাহলে এইগুলো দিয়ে তৈরি হলো রিব কেজ। এর ভিতরে আছে লাংস, হার্ট, যেগুলো ওটাকে প্রোটেক্ট করছে। তাহলে এবার চলে আসা হচ্ছে, তাহলে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন সব শেষ, অ্যাক্সিয়াল স্কেলিটন শেষ, এবার আমরা আসি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন।